ফিজিশিয়ানকে এমন একটা সন্ধ্যায় আমাকে ডাকার জন্য, যেখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা hepatitis in children. It's a very important topic in relation to our children, particularly in the Southeast Asia, and particularly the viral hepatitis in children. I think in the next 40 to 50 minutes, Professor Rashada will enlighten us about the health problem related to hepatitis in children and how to overcome. She will elaborate in all aspects of hepatitis in children. Now, without any delay, I welcome Professor Rashada Samad to start her presentation. So let's talk on hepatitis in children. Professor Rashada Samad, please. শুভ সন্ধ্যা। আজকের যে ওয়েবিনার অথবা আজকের যে সেমিনার হচ্ছে, তার চেয়ারপারসন আমার অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বাসনা দিদি আছে, আমার খুবই স্নেহভাজন বিডি ফিজিশিয়ান্সের এহসান খান, আজকের অনুষ্ঠানের সংগঠক অভিজিৎ সরকার এবং বিডি ফিজিশিয়ানের অন্যান্য যারা আছেন পেছনে, এবং এই ওয়েবিনার অথবা এই যে সেমিনারটা যারা দেখছেন তাদের সবাইকে আমি আজকে হেপাটাইটিস ইন চিলড্রেন এই টপিকসটা নিয়ে আমি কিছুক্ষণ আলোচনা করব। এই টপিকসটা আমি বেছে নেওয়ার পিছনে কারণটা হচ্ছে যে হেপাটাইটিস তো আমরা আসলে বড়দের বেলায় অনেক বেশি দেখি, বড়দের বেলায় আমরা অনেক বেশি অ্যাওয়্যার, কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চাদের বেলায় যে হেপাটাইটিস যেটা হয়, ওই হেপাটাইটিসের যে কোর্স, তার ম্যানিফেস্টেশনস, তার এবং অন্য সবকিছুই কিন্তু বড়দের চেয়ে অনেকখানি ডিফারেন্ট। আর তাছাড়া বাচ্চাদের আরো যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন, যেটা হেপাটাইটিস বি এবং সি হয়। সেটা হচ্ছে যদি আমরা ওই সময় আমরা বাচ্চাদের সেটা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে দেখা যায় যে তার জন্য লাইফ লং একটা ক্যারিয়ার স্টেট অথবা ক্রনিক লিভার ডিজিজ অথবা আরো বেশি ক্যাটাস্ট্রফিক কন্ডিশনে যায়। আর তাছাড়া পরীক্ষার জন্য হেপাটাইটিস খুব খুব অনেক ইম্পর্টেন্ট। সেটা রিটেনে বলি, আমরা কেস বলি, অথবা অসপি বলি, অথবা আমরা যদি বলি যে ভাইবা, সবকিছুতেই আমরা সেটা এমবিবিএস বলি। আর পোস্ট গ্রাজুয়েশনের প্রত্যেকটা স্টেপে, সেটা পার্ট 1, পার্ট 2, এমডি, ফেজ বি, ফেজ 3, সবগুলোতেই হেপাটাইটিসের কোশ্চেন থাকেই। মোর দেন ওয়ান ডিফারেন্ট টাইপস অফ হেপাটাইটিসের কোশ্চেন থাকে, এবং অনেকগুলো হেপাটাইটিসের আছে। যে হেপাটাইটিসের অনেকগুলো মার্কার ইত্যাদি আছে, অনেক বেশি কনফিউজিং। তাহলে নেক্সট আমরা 45 মিনিট অথবা 1 ঘন্টায় আমরা যেটা চেষ্টা করব, খুব আসলে হেপাটাইটিস হচ্ছে অনেক বড় একটা চ্যাপ্টার। আমি চেষ্টা করব এটাকে খুবই আমাদের পরীক্ষার সাথে অথবা আমাদের ডে টু ডে প্র্যাকটিসের সাথে আমরা কতটুকু আমি ইনকর্পোরেট করতে পারি ওইটুকু কভার করার জন্য। তো আমরা জানি যে আমাদের সবারই একটা ধারণা যে হেপাটাইটিস মানেই হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। আসলে কথাটা অনেকটা তাই, কিন্তু ভাইরাল হেপাটাইটিস ছাড়াও আরো অনেক রকমের হেপাটাইটিস আছে। ভাইরাল হেপাটাইটিসে আমি চেষ্টা করব যে তার সেরোলজিক্যাল মার্কার, যেটা আমি যখন স্টুডেন্ট ছিলাম সেকেন্ড পার্টে, আমার কাছে মনে হতো আমি আজকে এভাবে পড়লাম, তো পরদিনই দেখাতাম সব মাখামাখি, সব গুলিয়ে ফেলেছি। ঠিক সেরোলজিক্যাল মার্কার্স গুলো ওইভাবে বুঝতে পারতাম না। পরে আমি যখন পোস্ট গ্রাজুয়েশন করলাম, তারপর সবসময় আমি এটাকে চেষ্টা করেছি কিভাবে নিজের কাছে ইজি করে বোঝার জন্য, ইজি করে জানার জন্য। তো দেখা গেছে যে আমি এটা চেষ্টা করবো আজকে যারা শুনছেন তাদের জন্য এই সেরোলজিক্যাল মার্কার্স গুলো কিভাবে আমরা ইন্টারপ্রেট করবো সেটা ইজি করে দেওয়ার জন্য। তার সাথে কিছু ডায়াগনোসিস ম্যানেজমেন্ট, আমাদের আরো কিছু হেপাটাইটিস আছে বাচ্চাদের, অনেক কমন না কিন্তু বাচ্চাদের হয়, সেটা হচ্ছে অটোইমিউন হেপাটাইটিস। ড্রাগ ইজ দ্য ইম্পর্টেন্ট কজ অফ হেপাটাইটিস। হেপাটাইটিস ডিউ টু মেটাবলিক ডিসঅর্ডারস কজিং হেপাটাইটিস, এটা আনকমন না। আর এখনকার খুব বার্নিং ইস্যু হচ্ছে ন্যাশ অথবা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। এটা আমরা বড়দের বেলায় আলট্রাসোনোগ্রাফি করলেই দেখি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, কিন্তু আমাদের যে লাইফস্টাইল, বাচ্চাদের যে ফুড হ্যাবিট, এবং বাচ্চাদের মধ্যে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে বাচ্চাদের মধ্যে অবিস, নন অবিস সব বাচ্চাদের মধ্যেই কিন্তু ন্যাশ অনেকখানি পাওয়া যাচ্ছে। আমি অল্প একটু টাচ করবো, কিন্তু আমার এখানে আজকে যেটা থাকবে না সেটা হচ্ছে নিউনেটাল হেপাটাইটিস। এটা ডিফারেন্ট এন্টিটি, এটা পরে যদি কখনো সুযোগ হয় আমি এটা নিয়ে আলোচনা করব।
হেপাটাইটিস জিনিসটা কি? হেপাটাইটিস ইয়ে শুনেই বোঝা যাচ্ছে দিস ইজ দ্য ইনফ্ল্যামেটরি ডিজিজ which is involves the liver and it's grossly subdivided into infectious and other. তাহলে আমরা আগেও দেখেছি যে এটা ইনফেকশাস এবং নন ইনফেকশাস সব কারণ দিয়েই হতে পারে, which are characterized by a wide variety of clinical. ওয়াইড ভ্যারাইটি ক্লিনিক্যাল মানে এটা হচ্ছে সাবক্লিনিক্যাল থাকতে পারে, অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, ফালমিনেন্ট হতে পারে, অথবা ক্রনিক হতে পারে, ক্রনিক ক্যারিয়ার স্টেট থাকতে পারে, অ্যাকিউট অন ক্রনিক। সো diverse presentation in the clinical and histological manifestations which ranges from mild to self-limiting to severe and the progressive forms leading to liver failure, cirrhosis or hepatocellular carcinoma. তো দুইটা টাইপ আছে। কাট অফ পয়েন্ট হচ্ছে 6 months. When the duration is less than 6 months তখন তাকে আমরা বলি acute, আর যখন duration is more than 6 months তখন তাকে বলি আমরা chronic। আবার অন্য একটা ক্লাসিফিকেশন আছে acute, subacute এবং chronic। ওখানে acute-টাকে বলা হচ্ছে যখন duration is less than 2 months and subacute is 2 months to 6 months. Etiology, viral etiology মধ্যে কিছু আছে হেপাটোট্রপিক ভাইরাস, that means this virus is a special affinity for the liver to involve। আর কতগুলো আছে নন হেপাটোট্রপিক ভাইরাস, তার মানে এই ভাইরাসগুলো সিস্টেমিক ইলনেস করে, সিস্টেমিক ইলনেসের পার্ট অফ মাল্টি অর্গান ইনভলভমেন্টের সাথে দিস অলসো ইনভলভস দ্য লিভার। হেপাটোট্রপিক ভাইরাসগুলোর মধ্যে আমরা কমনলি যে 5টা ভাইরাস বলি হেপাটাইটিস এ বি সি ডি ই, এন্ড নন হেপাটোট্রপিক ভাইরাসের মধ্যে কমন ভাইরাস যেগুলো সাইটোমেগালো ভাইরাস, অ্যাবস্টেন্ডার ভাইরাস, আমাদের এখন যেটা খুব কমন হয় ডেঙ্গি কজেস হেপাটাইটিস, and DEN 3, this is the DEN 3 which is very much fatal dengue. Non-viral causes of hepatitis is leptospirosis which is very common in our country, কখনো কখনো enteric fever থেকে হয়, tuberculosis, histoplasmosis and malaria itself cause hepatopathy, that is though it's not cause inflammation but it cause some necrosis of the liver cells and jaundice and hepatic involvement. ড্রাগস এর মধ্যে মোস্ট কমন ড্রাগ যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে সেটা হচ্ছে প্যারাসিটামল ওভারডোজ হলে হয়, phenytoin, valproic acid and all other sorts of the anticonvulsant drugs, all the antitubercular drugs especially INH, rifampicin, streptomycin ও করে, nitrofurantoin, methotrexate, alcohol, আরো অনেক ড্রাগস হেপাটোটক্সিটি করে, and this is termed as drug induced liver injury অথবা জিডি বলা হয় এটাকে। অটোইমিউন হেপাটাইটিস, অটোইমিউন হেপাটাইটিস ছাড়াও আরো কিছু ডিজিজ আছে যেগুলো অটোইমিউন ওয়েতে করে, সেটা হচ্ছে এসএলই, জিআই। মেটাবলিক ডিজিজেস যেমন গ্যালাক্টোসেমিয়া, উইলসনস ডিজিজ, এই সমস্ত মেটাবলিক ডিসঅর্ডারস গুলো হয়। ইসকেমিক হেপাটাইটিস যখন পেশেন্ট শকে থাকে অথবা ক্রনিক হার্ট ফেলিউরে আছে, সো লিভার ইজ নট গেটিং এনাফ ব্লাড, সো ইট সাফার্স ফ্রম ইসকেমিক ইনজুরি এন্ড সাফার্স ফ্রম ইসকেমিক হেপাটাইটিস। আর ন্যাশ অথবা নন অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস এটা হচ্ছে আরেকটা কজ which is related to the genetics and habits of the food habit and other habits of the person. তাহলে আমরা একিউট এবং ক্রনিক হেপাটাইটিসের কিছু আসলে যে ডিজিজ যে কজগুলো একিউট হেপাটাইটিস করে সেগুলো ক্রনিক হেপাটাইটিসও করে, কিন্তু ভাইরাল হেপাটাইটিসের মধ্যে হেপাটাইটিস এ কখনো ক্রনিক হেপাটাইটিস করে না, কিন্তু হেপাটাইটিস বি, সি এবং ডি তিনটাই ক্রনিক হেপাটাইটিস করে। আদার্স কজেস লাইক দ্য টক্সিনস, মেটাবলিক, autoimmune, alcohol, everything cause acute hepatitis as well as chronic hepatitis as well. শুধুমাত্র ischemic cause যেটা সেটা কিন্তু ischemic is very much acute, it never cause chronic hepatitis. তাহলে আমরা যদি একটা পেশেন্ট পাই হেপাটাইটিসের, how will you approach? আমাদের এমন একটা কোশ্চেন আসে, you are suspecting a patient of hepatitis or patient of jaundice, how will you approach to diagnose that patient? তাহলে আমরা হিস্ট্রি, কারণ হচ্ছে হেপাটাইটিস ইজ the manifestation of hepatitis are very much common in different etiology. তাহলে আমাদের হিস্ট্রিটা খুব ভালো করে নিতে হবে, না হলে আমাদের এত বেশি ইনভেস্টিগেশন করা আমাদের মধ্যে এই আমাদের রিসোর্স লিমিটেড দেশে এটা সম্ভব না। এই জন্য ডিউরেশনটা প্রথম আমরা জেনে নিয়ে ওইটাকে আমরা একিউট এবং ক্রনিকে ভাগ করে নিব। তাছাড়া হিস্ট্রিতে আমরা আরো কিছু জানতে চাইবো যে রিসেন্ট তার কোনো
কন্টামিনেটেড ফুড, ওয়াটার, ড্রাগ ইনটেক অথবা ভ্যান্ডার ফুড ইনটেকের কোনো হিস্ট্রি আছে কিনা, সে এমন কোনো ড্রাগ নিয়েছে কিনা যেটা তার, যেমন অ্যান্টিটিউবারকুলাস ড্রাগ, অথবা সে প্যারাসিটামল ওভারডোজ হয়েছে কিনা ওইটা নেওয়ার চেষ্টা করব, অথবা পাস্ট হিস্ট্রি অফ তার কোনো ব্লাড অথবা ব্লাড প্রোডাক্ট নেয়ার হিস্ট্রি, বিশেষ করে আমাদের যে থ্যালাসেমিয়ার বাচ্চারা আছে তারা তো ব্লাড প্রোডাক্ট নিয়ে থাকে, অথবা তার অন্য কোনো কারণে ব্লাড নেয়ার হিস্ট্রি আছে কিনা, একটু অ্যাডোলেসেন্ট বাচ্চা হলে তার ড্রাগ ইউজের হিস্ট্রি আছে কিনা, কোনো ইনফেকশাস তার ফ্যামিলিতে, অথবা তার বাচ্চা যদি স্কুলে যায় স্কুলে কোনো ইনফেকশাস কন্ট্যাক্টসে সে গিয়েছিল কিনা। ট্রাভেল হিস্ট্রিটা ঠিক আমাদের দেশের জন্য না, আমাদের দেশে আসলে প্রত্যেকটা ভাইরাসের জন্য হারবারিং কান্ট্রি, সেই জন্য ট্রাভেল হিস্ট্রিটা ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ। আর ক্লিনিক্যাল সিমটমস এর যদি আমরা যাই, ক্লিনিক্যাল সিমটমস এর মধ্যে পেশেন্ট ইনিশিয়ালি প্রেজেন্ট করে হচ্ছে ভেরি মাচ নন স্পেসিফিক, ওরা প্রেজেন্ট করে ফেটিগ, অ্যানোরেক্সিয়া, জিআই সিমটমস অথবা আপার অ্যাবডোমিনাল পেইন ইত্যাদি নিয়ে প্রেজেন্ট করে। আমরা আরো দেখতে চাইবো তার সাইন্স অফ ক্রনিক লিভার ডিজিজ আছে কিনা, যেমন তার পামার ইরাইথেমা আছে কিনা, তার গাইনিকোমেশিয়া আছে কিনা, অথবা তার স্পাইডার এনজিওমা আছে কিনা, অথবা পেশেন্টের অ্যাসাইটিস ইত্যাদি আছে কিনা, আমরা তার পেশেন্টের ক্রনিক লিভার ডিজিজের ফিচার্স আছে কিনা। Failure to thrive is another feature of the liver disease, which is for which the child is suffering for a long time. আরো কিছু জিনিস আমরা দেখতে চাই, পার্সোনালিটি চেঞ্জ, একিউট অনসেট পার্সোনালিটি চেঞ্জ, অথবা অনেকদিন ধরেই তার বেশ কিছুদিন থেকে তার পার্সোনালিটি চেঞ্জ হয়ে আসছে কিনা। একিউট অনসেট পার্সোনালিটি চেঞ্জ, একিউট অনসেট ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, এটা ইন্ডিকেট করে হচ্ছে এটা মেবি ডিউ টু fulminant hepatic failure, কিন্তু এটা যদি একটা লং টাইম নিয়ে হয়, ইট মে বি ডিউ টু সিএনএস প্রেজেন্টেশন অফ দ্য উইলসনস ডিজিজ। তার এক্সামিনেশনে আমরা আরো দেখব পেশেন্টের লিভার এনলার্জমেন্ট আছে কিনা, which is most common, followed by jaundice, characteristic of the liver disease. Splenomegaly ইন্ডিকেট করে পোর্টাল হাইপারটেনশন আছে কিনা হেপাটাইটিস এর সাথে, তার সাথে তার অ্যাসাইটিস, ইসোফেজিয়াল এন্ড গ্যাস্ট্রিক ভেরিসেস এর ফিচার, যেমন তার হেমাটিমেসিস অথবা মেলিনাম, জিআই ব্লিডিং এর হিস্ট্রি আছে কিনা, অথবা আমরা আদার এক্সট্রা হেপাটিক সাইন গুলা আমরা সার্চ করব, যেমন তার চোখে কেফরিং আমরা করতে দিব, অথবা পেশেন্টের লিম্ফেডেনোপ্যাথি, জেনারেল লিম্ফেডেনোপ্যাথি কোনো জন্ডিস পেশেন্টের থাকলে আমরা চিন্তা করব ইট মে বি ডিউ টু এপস্টেইন-বার ভাইরাস। তাহলে a clinician should consider the possibility of a metabolic liver disease when family history of the liver disease or consanguinity of the SIBS loss is there, consanguinity or SIB loss is there, unexplained hepatomegaly without jaundice, associated rickets may be there. Associated rickets আসলে সেটা হয় কি, যখন কোনো পেশেন্টের ভিটামিন ডি মেটাবলিজম কিন্তু লিভারেও হয়। কোনো রিকেটস পেশেন্ট তার কজটা কি আমরা বের করার জন্য আমাদেরকে লিভার ফাংশন টেস্টও দেখতে হয়। তার সাথে ফেলিউর টু থ্রাইভ ডিসমরফিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেটাবলিক হেপাটাইটিস। লিভার ফেলিউর ইন দ্য আর্লি ইনফেন্সি, সিভিয়ার আনট্রাক্টেবল কোগুলোপ্যাথি, এগুলো হচ্ছে হেপাটাইটিসের ফিচার্স। ল্যাব ইভ্যালুয়েশনের জন্য আমরা আসলে লিভারের হ্যাজ সিমিলার রেসপন্স টু any of the inflammatory injury, সবারই জন্ডিস, abdominal pain, some non-specific manifestations with little differences. এই জন্য আমাদের আসলে ল্যাবরেটরি ইভ্যালুয়েশনটা খুব দরকার। ইনজুরি মে বি হেপাটোসেলুলার অর ইট মে বি কোলেস্ট্যাটিক। হেপাটোসেলুলার অর নেক্রোসিসের হলমার্ক আমরা, অথবা এটার আমরা দেখি হচ্ছে লিভার ট্রান্সঅ্যামাইনেজেস, এবং কোলেস্ট্যাটিক দেখার জন্য আমরা অ্যালকালাইন ফসফেটেস দেখি, এবং ইফ দ্য কোলেস্ট্যাটিক কজটা অ্যালকালাইন ফসফেটেসটা এটা কি লিভার অরিজিন সেটা দেখার জন্য সাথে আমরা গামা জিটিটাও দেখি, এবং ডিজিজ স্পেসিফিক ল্যাবরেটরি টেস্টগুলো আমাদের করতে হয়। তাহলে আমরা ল্যাব টেস্টগুলো আমরা কয়েক ভাগে ভাগ করে নিতে পারি। সেই ভাগের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে টেস্ট রিফ্লেক্টিং হেপাটোসেলুলার নেক্রোসিস। হেপাটাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন, লিভার সেল ইনজুরি এন্ড হেপাটোসেলুলার নেক্রোসিস। তাহলে লিভারে ট্রান্সঅ্যামাইনেজেসের মধ্যে এএলটি, এএসটি এবং গামা জিটি বাড়ে। টেস্ট রিফ্লেক্টিং কোলেস্টাসিস, এটার জন্য সিরাম অ্যালকালাইন ফসফেটেস এবং কনজুগেটেড বিলিরুবিন বাড়ে। টেস্ট রিফ্লেক্টিং লিভার ফেলিউর, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা কি আসলে আমরা লিভার ফাংশনাল অর সিনথেটিক ফাংশনাল ইম্পেয়ারমেন্ট আমরা বলি। রেজ প্রথ্রম্বিন টাইপ,
even after giving the vitamin K supplementation. ভিটামিন কে সাপ্লিমেন্টেশন ফার্স্ট ডোজ দেওয়ার 8 থেকে 10 ঘন্টার মধ্যেই কিন্তু পেশেন্টের প্রথম মিন টাইম ডিক্রিজ করার কথা অথবা নেমে আসার কথা, বাট ইফ ইট ডাজন্ট রেসপন্ড ইট ইজ ডিউ টু লিভার কজ, এবং দিস ইন্ডিকেটস বোথ একিউট এবং ক্রনিক হেপাটাইটিস। আরেকটা আমরা যেটা লিভার সিনথেটিক ফাংশনাল ইম্পেয়ারমেন্টের জন্য আমরা যেটা দেখি অ্যালবুমিন, বাট অ্যালবুমিনের হাফ লাইফ অনেক বেশি হওয়ার জন্য অ্যালবুমিন এটা আমরা পেতে লো অ্যালবুমিন লেভেলটা পেতে আমাদের 3 থেকে 4 সপ্তাহ ওয়েট করতে হয়। সো ইট ইন্ডিকেটস দ্য সিভিয়ারিটি অফ দ্য ক্রনিক লিভার ডিজিজ, এবং অ্যালবুমিন কমে যায় কিন্তু টোটাল প্রোটিনটা ঠিকই থাকে, অ্যাজ বিকজ গামাগ্লোবিন কিন্তু বেড়ে যায়, স্পেশালি অটোইমিউন ডিজিজ গুলাতে গামাগ্লোবিন খুব বেশি বাড়ে, সেই জন্য দেখা যায় অ্যালবুমিন গ্লোবুলিন রেশিওটা ইনভার্টেড হয়ে যায়। আবার ডিজিজ স্পেসিফিক আরো কিছু ল্যাবরেটরি টেস্ট করতে পারি আমরা, সিপিকে অ্যালডোলেজ টু এক্সক্লুড এক্সট্রা হেপাটিক কজ অফ দ্য রাইজ অফ দ্য ট্রান্সঅ্যামাইনেজেস। সিরাম সেরুলোপ্লাজমিন উইলসনস ডিজিজের জন্য আমরা করতে পারি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, অ্যান্টি স্মুথ মাসেল অ্যান্টিবডি আমরা অটোইমিউন হেপাটাইটিসের জন্য, এবং কিছু ডায়াগনস্টিক প্রসিডিউর আমাদেরকে করতে হয়, আল্ট্রাসোনোগ্রাফি, লিভার এনলার্জমেন্ট এবং লিভার ডিফারেন্ট চেঞ্জেস, সিরোটিক চেঞ্জেস এন্ড আদার চেঞ্জেস এন্ড ফ্যাটি চেঞ্জেস দেখার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফি এবং লিভার বায়োপসি ফ্যাটি লিভারের যে সিরোটিক চেঞ্জ অথবা আদার চেঞ্জেস অফ দ্য হেপাটাইটিস, গোল্ড স্ট্যান্ডার্ড ইজ দ্য লিভার বায়োপসি, কিন্তু লিভার বায়োপসি আমরা সবসময় করতে পারি না, দিস ইজ এ ইনভেসিভ প্রসিডিউর। ভাইরাল হেপাটাইটিস, এখন আমরা একটা কজ অফ হেপাটাইটিসে যদি যাই, ভাইরাল হেপাটাইটিস ইজ দ্য কমনেস্ট কজ অফ হেপাটাইটিস। তার মধ্যে ভাইরাল হেপাটাইটিসটাকে বলা হয় দিস ইজ দ্য সিস্টেমিক ডিজিজ, কারণ হচ্ছে ভাইরাল হেপাটাইটিসটা ইট কজেস দ্য ইনফ্লামেশন অফ দ্য লিভার, which is the primary inflammation in the liver by heterogeneous group of hepatotrophic viruses। তার মানে যেটা হচ্ছে যে এটা primarily this causes the inflammation of the liver, but at the same time it causes some other extrahepatic manifestations as well. As although these viruses differs in their antigenic properties, but these 5 viruses A to E they produce clinically similar effects। তার মানে আমরা ক্লিনিক্যালি অনেক সময় বোঝা যায় না যে what is the cause of the virus which is causing this hepatitis. Any of the hepatotrophic viruses may cause jaundice due to conjugated hyperbilirubinemia। আমাদের A B C D এখন বলে যে F এবং G, হেপাটাইটিস F টা হচ্ছে দিস ইজ এ ভেরিয়েন্ট অফ B এবং G টা একটা ডিফারেন্ট টাইপ। আমরা এখন সবকটা ভাইরাসের যদি ক্যারেক্টারিস্টিক্স একসাথে দেখি তাহলে হেপাটাইটিস বি ভাইরাসই হচ্ছে একমাত্র ডিএনএ ভাইরাস, আদার 4 ভাইরাসেস আর দ্য আরএনএ ভাইরাস। ইনকিউবেশন পিরিয়ড শর্টার হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাসের এবং লংগেস্ট ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের। ট্রান্সমিশনে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাস এই দুইটা ট্রান্সমিশন হচ্ছে ফিকো ওরাল রুট, দ্যাট মিন্স কন্টামিনেটেড ফুড, ড্রিঙ্কস, water, these are the source of infection of hepatitis A and E, and এই জন্য এটাকে বলে ইনফেকশাস হেপাটাইটিস। আর আরেকটা আছে হচ্ছে হেপাটাইটিস বি সি ডি, these are caused by parenteral route and this transmission happens through blood, so these are also called the serum hepatitis। এটা মেইনলি প্যারেন্টাল রুটে হয়, তাছাড়া পেরিনেটাল রুট ইজ অলসো এন ইম্পর্টেন্ট রুট অফ ট্রান্সমিশন অফ দ্য হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। আর তাছাড়া প্যারেন্টাল পেরিনেটাল রুট ছাড়া সেক্সুয়াল ইজ দ্য অ্যানাদার রুট। ক্রনিক ইনফেকশন যদি আমরা বলি, হেপাটাইটিস এ কখনোই ক্রনিক ইনফেকশন করে না, বি সি এবং ডি তিনটেই ক্রনিক ইনফেকশন করে, এবং হেপাটাইটিস এ ভাইরাসের বেলায় এখন বলে যে ইফ দ্য সোর্স ইজ দ্য জেনেটিক ওয়ান দেন hepatitis E virus may cause chronic liver disease. Fulminant disease, fulminant hepatitis B করে, hepatitis D করে, hepatitis A, it may cause fulminant hepatitis very rarely, less than 1%, and mortality rate is high in the fulminant hepatitis. Fulminant hepatitis is caused by C, কিন্তু A ভাইরাসের বেলায় এটা fulminant hepatitis in general population এ করে না, but whenever it infects the
pregnant lady, then it causes fulminant hepatitis very frequent. Hepatitis A virus recovers 95% and within 1 to 2 weeks of the illness, and আমি এটা আগেই বলেছি chronic illness করে না। হেপাটাইটিস বি ভাইরাসের বেলায় যদি ইনফেকশনটা ডিফারেন্ট এজে হলে তার ক্রনিসিটির চান্সটা কেমন? যদি পেরিনেটাল ট্রান্সমিশন হয়, তার মানে ভার্টিক্যাল ট্রান্সমিশন মা থেকে বাচ্চার মধ্যে আসে, তাহলে তার ক্রনিসিটি চান্স হচ্ছে মোর দেন 90%। যদি লেস দেন 5 years ওল্ড চিলড্রেনের হয়, তাদের বেলায় আপ টু 30%। আর যদি একজন অ্যাডাল্টের হয়, লেস দেন 10%। সো এজ অফ ইনফেকশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ আমরা পরে এটা আরেকটু আলোচনা করবো। কারণ হচ্ছে ছোট বাচ্চাদের তাদের ইমিউন মেকানিজম অথবা বডির ইমিউন সিস্টেম ইজ নট দ্যাট মাচ অ্যাক্টিভ, সেজন্য সে ওই হেপাটাইটিস বি ভাইরাসকে ভালো হ্যান্ডেল করতে পারে না। সো হেপাটাইটিস বি ভাইরাস ওদের বেলায় কোনো ডিজিজ করে না, কিন্তু ইট ফ্লেয়ার্স ভেরি প্রপারলি এবং ইট আলটিমেটলি গোজ ইনটু দ্য ক্রনিক স্টেজ। হেপাটাইটিস সি ভাইরাসের বেলায় কিন্তু পেরিনেটাল এবং এটা আফটার দ্য অ্যাডাল্ট এবং বাচ্চাদের বেলায় কিন্তু তার ক্রনিসিটির চান্স একই সমান। হেপাটাইটিস ডি ভাইরাস হচ্ছে একটা ডিফেক্টিভ ভাইরাস, এটা একসাথে কখনোই সিঙ্গলি হতে পারে না। এটা হেপাটাইটিস বি ভাইরাসের সাথে কো ইনফেকশন অথবা সুপার ইনফেকশন করে। হেপাটাইটিস ই ভাইরাস ইট কজ অ্যাকিউট হেপাটাইটিস। হেপাটাইটিস এ ভাইরাসের প্রিভ্যালেন্স আমরা বলি যে আমাদের মতো দেশে যেখানে হেপাটাইটিস এ ভাইরাস হওয়ার জন্য যে কন্ডিশনগুলো খুবই প্রিভ্যালেন্ট, দ্য কন্ডিশনস হুইচ আর কজিং সো প্রিভ্যালেন্ট, ওই সমস্ত দেশে হেপাটাইটিস এ সাধারণত 10 বছরের বাচ্চাদের মধ্যেই হয়ে যায়। ইট মে বি সিমটোমেটিক, ইট মে বি অ্যাসিম্পটোমেটিক। সাধারণত 10 বছরের পরে যারা আছে তাদের আমাদের যদি সেরোলজিক্যাল সার্ভে করা হয়, দেখা যাবে যে তাদের মধ্যে একটা মেজরিটি অফ দ্য পপুলেশন দে আর অলরেডি ইমিউন বাই ইনফেকশন। সোর্সেস অফ ইনফেকশন হচ্ছে পুয়ার ফুড হাইজিন, আনসেফ ড্রিঙ্কিং ওয়াটার, ল্যাক অফ প্রপার স্যানিটেশন, এবং আমাদের দেশে আমরা জানি যে আমাদের ওয়াসা এবং আমাদের সুয়েজের লাইনের মধ্যে প্রায় ওদের মধ্যে স্পিলেজ হয় এবং ইনজেকশন অফ দ্য কন্টামিনেটেড ফুডস। ইনকিউবেশন পিরিয়ড শর্টার উইদিন 30 days, এটা আসলে বলে যে 10 to 30 days। মোস্ট অফ দিস আর অ্যাসিম্পটোমেটিক। সাধারণত দেখা যায় যে বাচ্চারা যখন ছোট থাকে তাদের খুব বেশি জন্ডিস হয় না, ওদের বেশিরভাগ সময়ই দেখা যায় যে ওরা হয়তো ডায়রিয়া, ভমিটিং, আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট নিয়ে প্রেজেন্ট করে। কিন্তু যদি জন্ডিস হয়, জন্ডিস 3টা ফেজে যায়, প্রোড্রোমাল ফেজ, ইকটেরিক ফেজ এন্ড দ্য কনভালেসেন্ট ফেজ। প্রোড্রোমাল ফেজ হচ্ছে ওই ফেজটা হয় আসলে ভাইরিমিয়ার জন্য। ওই সময় আসলে ইন্টারলিউকিন বডিতে রিলিজ হয়। ইন্টারলিউকিনের জন্য এই সিমটমস গুলো লাইক ফিভার, হেডেক, জেনারেল ম্যালেজ, এই সমস্ত জিনিস হয়। এবং তারপরে প্রোড্রোমাল ফেজের পরেই আসে ইকটেরিক ফেজ। ইকটেরিক ফেজে হেপাটাইটিস এ ভাইরাস ইজ কমন ইনফেকশাস কজ অফ অ্যাকিউট জন্ডিস। আর ইকটেরিক ফেজ পরে আসে কনভালেসেন্স ফেজ। এই ফেজগুলো আসলে খুব বেশি দিন লাস্ট করে না, এটা হচ্ছে 2 থেকে 4 সপ্তাহের মধ্যেই পেশেন্ট goes into the convalescent phase. Convalescent phase এ পেশেন্টের এই যে ম্যালেজ, বডি এক এবং পেশেন্টের নশিয়া, ভমিটিং এগুলো কমে আসে, জন্ডিসটাও কমতে থাকে। অ্যাকিউট হেপাটাইটিস সাধারণত খুব বেশি কমপ্লিকেশনস করে না, কিন্তু সামটাইমস ইট মে কজ অ্যাকিউট fulminant hepatic failure. Fulminant hepatitis infection heralded by it is by encephalopathy and significant hepatic coagulopathy dysfunction. এটা কখনো কখনো কোলেস্ট্যাটিক হেপাটাইটিস করে। কোলেস্ট্যাটিক হেপাটাইটিস করার জন্য পেশেন্ট এক্সটেন্সিভ ইচিনেস হয় এবং কখনো কখনো হেপাটাইটিস এ ভাইরাস ভালো হয়ে গিয়ে আবার রিল্যাপস করতে পারে, বাট ইট নেভার গোজ বিয়ন্ড 6 months, মানে এটা কখনো ক্রনিক ইনফেকশন হয় না। হেপাটাইটিস এ ডায়াগনোসিস করি আমরা আসলে হেপাটাইটিস এ অ্যান্টিবডি বাই এলিজা মেথডে। আর তাছাড়া আমরা যদি লিভার ফাংশন টেস্টে আমরা ALT, AST, সেরাম বিলিরুবিন, অ্যালবুমিন, গ্লোবুলিন রেশিওটা অথবা টোটাল প্রোটিন রেশিওটা আমরা দেখি। আর অন্যান্য যে ইনভেস্টিগেশন গুলো ওগুলো খুব একটা দরকার হয় না। এটা হচ্ছে যে হেপাটাইটিস এর একটু কোর্স অফ ইনফেকশন যেটা আমি ডিসকাস করেছি। এটা আসলে ট্রিটমেন্ট হচ্ছে মেইনলি সাপোর্টিভ, রেস্ট, হাইড্রেশন এবং নিউট্রিশন। আর প্রিভেনশন হচ্ছে ভ্যাকসিনেশন। হেপাটাইটিস এর যে ভ্যাকসিন পাওয়া যায়, দিস ইজ হাইলি এফেক্টিভ, অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনাইজেশন দুটোই আছে।
প্রি এবং পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস। প্রি এক্সপোজারে আমরা অ্যাক্টিভ ইমিউনাইজেশন, এটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভেটেড হেপাটাইটিস এ ভ্যাকসিন। এটা আমরা 1 বছর পরে শুরু করি, দুটো ডোজ দেওয়া হয়, 2 doses 6 months apart. All children with chronic hepatitis other than hepatitis A, মানে chronic hepatitis এ তো করে না, chronic hepatitis যাদের থাকে তাদের আসলে hepatitis A vaccination is mandatory. Unimmunized children traveling to the endemic areas, এদেরকে প্রি এক্সপোজার হেপাটাইটিস এ ভ্যাকসিনেশন দেওয়া হয় এবং সেটা দিতে হয় এটা 1 মাস আগে। ক্রনিক লিভার ডিজিজ যাদের আছে, চিলড্রেন হু আর রিসিভিং ক্লটিং ফ্যাক্টরস কনসেন্ট্রেটস, যেমন আমাদের হিমোফিলিয়ার বাচ্চারা, এবং এটা যদি আমরা আসলে পেডিয়াট্রিক এজ গ্রুপ তো আসলে অ্যাডোলেসেন্ট, লেট অ্যাডোলেসেন্ট পর্যন্ত থাকে, যদি তাদের মধ্যে যদি মানে অ্যাবনর্মাল কিছু বিহেভিয়ার, সেক্সুয়াল বিহেভিয়ার যাদের আছে ওদেরকেও নিতে হয়। প্যাসিভ ইমিউনাইজেশন হচ্ছে হেপাটাইটিস এ ইমিউনোগ্লোবুলিন ইজ দ্য প্যাসিভ ইমিউনাইজেশন, ইট ইজ রেকমেন্ডেড ফর কন্টাক্টস এট ডে কেয়ার। যদি কেউ কন্টাক্ট হয়, মানে বাচ্চারা যদি ডে কেয়ার সেন্টার, স্কুল অথবা বাড়িতে কারো হয়েছে এবং তাদের বেলায় হেপাটাইটিস এ ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়। তাছাড়া প্রিভেনশনের হচ্ছে provision of clean drinking water, proper sewage disposal, and community awareness is very much important about hygiene of the persons. এরপরে আমাদের ইম্পর্টেন্ট যেটা আমরা একটু ল্যাবরেটরি আলোচনা করব সেটা হচ্ছে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি আমরা বাংলাদেশে বলি যে দিস ইজ দ্য ইন্টারমিডিয়েট প্রিভ্যালেন্স জোন অফ হেপাটাইটিস বি ভাইরাস। 1984 এ হেপাটাইটিস বি প্রিভ্যালেন্স ছিল বাংলাদেশে 8%, কিন্তু 2007 এর স্টাডিতে দেখা গেছে যে প্রিভ্যালেন্সটা নেমে গিয়ে 5% হয়েছে। এটা মনে করা হচ্ছে যে হেপাটাইটিস বি আমাদের ইপিআই শিডিউলের সাথে ইনকর্পোরেট করা হয়েছে 2003 তে, এবং তার কাভারেজ রেট হচ্ছে মোর দেন 97%, এবং এটা মনে করা হয় যে এই কারণেই বাংলাদেশে হেপাটাইটিস বি প্রিভ্যালেন্সটা আগের চেয়ে কমে এসছে, কিন্তু এখনো অনেক বেশি। মোডস অফ ট্রান্সমিশন, এখানে মেইন মোড অফ ট্রান্সমিশন ইজ দ্য পেরিনেটাল, that is the vertical transmission from infected mother, যে মা HBsAg positive অথবা HBe antigen positive, they are the main means in the high prevalence areas. প্যারেন্টাল রুটে যারা আনসেফ ব্লাড অর ব্লাড প্রোডাক্টস নেয়, হেলথ কেয়ার ওয়ার্কার্স যারা হচ্ছে নিডল প্রিক অথবা অপারেশন ইত্যাদি, অথবা আমাদের যে ওয়ার্কার্স আছে, বিকজ আমাদের দেশে আসলে আমরা তো আসলে ওইভাবে ডিসপোজালটা আমাদের প্রপার হয় না, হেলথ কেয়ার ওয়ার্কার যারা ডিসপোজালের সাথে রিলেটেড ওরাও কিন্তু ভালনারেবল গ্রুপ। বডি ভ্যাকসিন, যেমন কান ফুরানো, বিভিন্ন আমরা বাচ্চাদেরকে আমরা নিয়ে যাই যে কান ফুটানোর জন্য বিভিন্ন পার্লারে, ওটা কতখানি হাইজিনিক, কতখানি ওরা মেনটেন করে, অথবা ট্যাটুইং, ডেন্টাল প্রসিডিউর, ডেন্টালে ওরা যদি ইনস্ট্রুমেন্ট ইউজ করার পর প্রপারলি স্টেরাইল না করে তাহলে ডেন্টাল প্রসিডিউর হচ্ছে এটাও একটা সোর্স। পেশেন্টস অন হেমোডায়ালাইসিস, আইভি ড্রাগ ইউজার্স, and in the barber shop those who use the same razor for shaving and haircut. তাহলে these are the parenteral routes of transmission. আরেকটা হচ্ছে সেক্সুয়াল। হেপাটাইটিস ভাইরাসের কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি থাকে ব্লাড, সিরাম, ওন এক্সুডেটস এর মধ্যে। মডারেট অ্যামাউন্টে থাকে হচ্ছে বডি ফ্লুইডস এর মধ্যে সিমেন, ভ্যাজাইনাল ফ্লুইডস এবং স্যালাইভা। আর খুব লো নাম্বারে থাকে ইউরিন, ফেসিস, সোয়েট, টিয়ার্স। এবং এখনকার স্টাডিতে বলে যে ব্রেস্ট মিল্কে আসলে থাকেই না, আর থাকলেও এত নেগলিজিবল অ্যামাউন্ট যেটা মায়ের ব্রেস্ট মিল্ক থেকে এটা যায় না। ক্লিনিক্যাল ফিচার্স মেজরিটি অ্যাসিম্পটোমেটিক, এবং বাচ্চা যদি লেস দেন 5 ইয়ার্স হয় তাদের মধ্যে জন্ডিস এপিয়ার করে মাত্র 10%। ওল্ডার চিলড্রেনের বেলায় এটা 50% বাচ্চা জন্ডিস হয়, 50% বাচ্চা অ্যাসিম্পটোমেটিক থাকে। ক্রনিক ইনফেকশন আমি আগেই বলেছি, পেরিনেটাল হচ্ছে 90%। 5 বছরের মধ্যে যদি ইনফেকশন হয় 30 to 50%, আর 5 বছরের নিচে হলে, 5 বছরের বেশি হলে তাদের লেস দেন, অথবা অ্যাডাল্ট, অ্যাডোলেসেন্ট তাদের বেলায় কিন্তু খুব কম, লেস দেন 10%। তার কারণটা হচ্ছে কি, এই যে ছোট বাচ্চা যারা, প্রথমে আমরা যদি ধরি পেরিনেটাল, দ্য নিউনেটস অথবা ইনফেন্সি অথবা লেস দেন 5 ইয়ার্স, তাদের ইমিউন সিস্টেম ওইভাবে অ্যাক্টিভেটেড থাকে না। ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড না থাকলে আমাদের আসলে জন্ডিস হয় কেন? জন্ডিস হয় আসলে ইনফেকশন ভাইরাসের জন্য না, জন্ডিস হয় লিভার হেপাটোসাইটগুলা যখন ডিস্ট্রয়েড হয়, নেক্রোসিস হয়, তখন বিলিরুবিন বাড়ে। এটা হচ্ছে, সুতরাং হেপাটোসাইটিক ডিস্ট্রাকশনের জন্য
আমাদের বিলিরুবিন বাড়ে এবং পেশেন্ট হচ্ছে ওরা সিমটোমেটিক হয়। এখানে ওই বডির ইমিউন সিস্টেম যখন ভাইরাসকে অ্যাটাক করে, ভাইরাসকে অ্যাটাক করতে গিয়ে হেপাটোসাইটও অ্যাটাক হয়। ওই যে ভাইরাস এবং হেপাটোসাইট অ্যাটাক হয়ে গিয়ে ওরা সিমটোমেটিক হয় এবং ওই সিমটোমেটিক যারা হয় তাদের মধ্যে চান্স থাকে ক্রনিসিটির কম। আর যাদের বেলায় যারা ছোট তাদের বেলায় ভাইরাসটা যেহেতু ইমিউন সিস্টেম অ্যাক্টিভ না, তারা সিমটোমেটিকও হয় না, আবার ওখানে ভাইরাসটা বাড়তে থাকে, ভাইরাস নাম্বার বাড়তে থাকে। হেপাটাইটিস আমি পরে আমি সেরোলজি যখন বলি ইন্টিজেন ইত্যাদি বাড়তে থাকে, কিন্তু আবার হেপাটোসাইট ডিস্ট্রাকশন হয় না। তার মানে হচ্ছে বডি হেপাটোসাইট ডিস্ট্রাকশন এবং ভাইরাল লোড দুইটা হচ্ছে উইন উইন একটা সিচুয়েশনে থাকে, কিন্তু আলটিমেটলি দিস ইজ নট দ্য উইন ফর দ্য হোস্ট। আলটিমেটলি এখানে ভাইরাসই আপার হ্যান্ড নিয়ে অনেক দিন পর্যন্ত এটা বেড়ে একসময় এটা দিস ক্রসেস দ্য 6 months and 6 months ইয়ার্স টুগেদার গিয়ে এটা একটা ক্রনিক ইনফেকশন হয়। So asymptomatic carriers have subclinical infection, but they have biochemical hepatitis increased. They might have increased transaminases. Jaundice is an unusual in chronic hepatitis unless it is fulminant. তার মানে acute on chronic যদি না হয় অথবা end-stage liver disease না হলে chronic hepatitis এ সাধারণত jaundice হয় না। acute hepatitis যাদের হয় তাদেরও subclinical disease to fulminant hepatic failure in case of hepatitis B হতে পারে। The usual acute clinical attack diagnosed in the adult tends to be more severe than for hepatitis A infections. যদি অ্যাডাল্টের বেলায় acute clinical infection হয়, এটা more severe than the acute manifestation of the hepatitis A virus. যে কথাটা আমি একটু আগেই বলেছি, non-icteric case is more liable to become chronic than those who manifest as a jaundice. Death due to chronic hepatitis is up to 25% unless it is treated. Extrahepatic manifestations আসলে এটা this is also immune mediated. এটা হচ্ছে type 3 hypersensitivity reaction, তার জন্য polyarteritis হয়, glomerulonephritis হতে পারে, essential mixed cryoglobulinemia এবং Guillain-Barré syndrome হতে পারে। তাহলে আমরা যদি এই ছবিটা দেখি, এখানে এই গ্রাফটাতে দেখাচ্ছে যে এই যে ইনফেকশন আমরা হচ্ছে x axis এবং y axis আছে পেশেন্টের ক্রনিক ইনফেকশনের চান্স। যদি ইয়েলোটা দেখি, একটা বাচ্চা সে অ্যাট বার্থে এবং আপ টু হচ্ছে তার ম্যানিফেস্টেশন নাই, তার সিমটোমেটিক কোনো ইনফেকশন নেই। যেহেতু বয়স বাড়ছে আস্তে আস্তে তার সিমটোমেটিক হচ্ছে, বয়স যত বাড়ছে তার মধ্যে সিমটোমেটিক হওয়ার চান্সটা বাড়ছে। কিন্তু this red graph is inverse to the yellow graph. বয়স বাড়ার সাথে সাথে কিন্তু তার ক্রনিসিটির চান্সটা কমে যাচ্ছে। যত ছোট তার ক্রনিসিটির চান্স তত বেশি। তাহলে হেপাটাইটিস বি ভাইরাসের ন্যাচারাল হিস্ট্রিটা কি? যদি সেটা হচ্ছে যে আর্লি চাইল্ডহুড অথবা পার্টিকেল ট্রান্সমিশন হয়, ওদের ইমিউন বডি টলারেট করে যায়, ইমিউন টলারেন্স বলে এটাকে। আর অ্যাডাল্টহুড হলে যে goes into hepatitis E antigen, chronic hepatitis B. এই ইমিউন টলারেন্স ফেজ থেকে পেশেন্ট goes into hepatitis E antigen। আর অ্যাডাল্টহুড হলে less than 5% they goes into the chronic hepatitis. এই chronic hepatitis some goes into the cirrhosis, some goes into inactive carrier state. এই ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার স্টেটও যেটাকে আমরা বলি ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার, এই ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার হচ্ছে আবার সবসময় ইনঅ্যাক্টিভ থাকে না, মাঝে মাঝে হেপাটাইটিস ই অ্যান্টিজেন ক্রনিক হেপাটাইটিস বি হতে পারে। আমরা এর পরবর্তী কিছু আছে, আমরা ওখানে দেখাবো হেপাটাইটিস কাকে বলে, ইনফেকশন কাকে বলে। তাহলে আমরা এই যে এই আবার অ্যাক্টিভ হয়ে ওখান থেকে আবার সিরোসিস হতে পারে। সুতরাং একবার যদি হেপাটাইটিস বি ভাইরাস বডিতে ঢুকে, তাহলে আমরা unless it is resolved in the acute stage, chronic stage গেলে আমরা আসলেই বলতে পারি না যে ওই পেশেন্ট হেপাটাইটিস বি থেকে সে পুরোপুরি সে ভালো হয়েছে কিনা। হেপাটাইটিস বি ডিজিজ প্রোগ্রেশনটা এখানে যদি আরেকটু বলি, সেম থিংই ক্রনিক ইনফেকশনের মেজরিটি হচ্ছে সিরোসিস, কিন্তু ক্রনিক ইনফেকশন থেকে কিছু কিছু আবার নিজেই হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে, আবার সিরোসিস থেকেও হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। এই সিরোসিসের মধ্যে কিছু থাকে হচ্ছে
decompensated cirrhosis, কিছু থাকে compensated cirrhosis. Decompensated cirrhosis, unless it is treated with liver transplantation, এটা কখনো ভালো হবে না। আর এই cirrhosis স্টেজে পেশেন্ট may go into fulminant hepatic failure. আমরা যদি পেশেন্টের আমাদের পরীক্ষার সময় কিন্তু এরকম অনেকগুলো আমরা ডেটা দিয়ে দেয় আমাদের হসপিটালে, আমাদের স্যাররা যখন টেবিলে বসেন তখন এরকম অনেকগুলো ডেটা দিয়ে দেয়। দিস আর দ্য সেরোলজিক্যাল মার্কার্স, এবং এগুলো ইন্টারপ্রিট করতে বলা হয়। এই সেরোলজিক্যাল মার্কার্স গুলো বোঝার জন্য আমরা যদি আরেকটু সোজা একটা দেখি, আমরা ভাইরাল এই ভিরিয়নের স্ট্রাকচারটা একটু বুঝতে হবে। হেপাটাইটিস বি ভাইরাসের সারফেসে এরকম কিছু সারফেস অ্যান্টিজেন থাকে, ওগুলোকে বলে HBsAg, এবং তার ভিতরে যে রেড আছে এটা হচ্ছে, এটাকে বলে কোর অ্যান্টিজেন, এবং এই হেপাটাইটিস সি অ্যান্টিজেন। আর দুটার মাঝখানে যেটা, এগুলোকে বলে এনভেলপ অর হেপাটাইটিস ই অর এনভেলপ অ্যান্টিজেন, এবং প্রত্যেকটার কিন্তু তার করেসপন্ডিং অ্যান্টিবডি আছে, এবং ভিতরে হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস। এবং এই চারটা জিনিসই কিন্তু আমরা দেখি সেরোলজিক্যাল দেখার জন্য। HBsAg তার করেসপন্ডিং anti-HBs, HC হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন তার করেসপন্ডিং anti-HBc অ্যান্টিবডি, হেপাটাইটিস ই অ্যান্টিজেন তার করেসপন্ডিং ই অ্যান্টিবডি, এবং ডিএনএ লোডটা আমরা দেখি। এবং একটা জিনিস বাই প্রিন্সিপল বলি, যেটা হচ্ছে যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটো কখনোই করেসপন্ডিং অ্যান্টিবডি কখনোই সেরামে আমরা একসাথে পাবো না। দে আর সো মাচ ইন এ ওয়ার্স সিচুয়েশন দ্যাট অ্যান্টিজেন থাকলে অ্যান্টিবডি থাকতে পারবে না, অ্যান্টিবডি থাকলে অ্যান্টিজেন ডিসঅ্যাপিয়ার করতে হবে। সুতরাং এটা হচ্ছে রুল। HBsAg যদি আমরা ব্লাডে পাই ইন্ডিকেট করে, এটা ইন্ডিকেট করে হচ্ছে দিস ইজ দ্য ইনফেকশন। এটা একিউট ইনফেকশন হতে পারে, ক্রনিক ইনফেকশন হতে পারে। আর এই HBsAg রিকম্বিনেন্ট স্ট্রাকচারটা আমরা ইউজ করি আমরা ভ্যাকসিনে। হেপাটাইটিস এস অ্যান্টিবডি অর সারফেস অ্যান্টিবডি যখন আমরা পাই সেরোলজিতে, এটা ইন্ডিকেট করে দিস ইজ দ্য অ্যান্টিবডি হুইচ কনফার্স দ্য ইমিউনিটি। HBs অ্যান্টিবডি থাকা মানে হচ্ছে পেশেন্ট ইজ গেটিং দ্য ইমিউনিটি। হেপাটাইটিস সি অ্যান্টিজেন এটা কোর অ্যান্টিজেন, এটা কখনো আমরা পাই না। হেপাটাইটিস সি অ্যান্টিবডি আর্লি স্টেজ থেকে আমরা পাই, এন্ড এটা ইন্ডিকেট করে কি পেশেন্ট হ্যাড ইনফেকশন অর হ্যাভিং ইনফেকশন। তার মানে এটা হচ্ছে appears at the onset of the symptoms and persist for long time. It indicates previous or ongoing infection. তাহলে HBsAg হচ্ছে এটাও ইনফেকশন, হেপাটাইটিস সি কখনোই ডিসঅ্যাপিয়ার করে না অ্যান্টিবডিটা, এবং এটা থাকা মানে হচ্ছে এই পেশেন্টের ইনফেকশন এখন আছে অথবা আগে ছিল। হেপাটাইটিস ই অ্যান্টিজেন, হেপাটাইটিস ই অ্যান্টিজেনটা খুব ইম্পর্টেন্ট। আমরা এটা ইন্ডিকেট করে কি ভাইরাস ইন দ্য রেপ্লিকেটিভ স্টেজ, তার মানে ভাইরাস যখন রেপ্লিকেশন হচ্ছে নাম্বারে বাড়ছে, এবং এটা ইনফেক্টিভিটি এই সময় অনেক বেশি ইনফেক্টিভ থাকে। হেপাটাইটিস অ্যান্টিবডি যদি থাকে, দিস ইজ দ্য এনভেলপ অ্যান্টিবডি, এটা হচ্ছে অ্যান্টিজেন ক্লিয়ার করার পরেই অ্যান্টিবডিটা এপিয়ার করে। আর হেপাটাইটিস ভি ভাইরাস ডিএনএ, এটা আমরা পিসিআর এটা ডিটেক্ট করি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভাইরাল পার্টিকেলস, মানে ভাইরাসের লোড অথবা ভাইরাসের নাম্বার কত এটা দেখার জন্য হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএটা আমরা দেখি। আমরা যদি এইরকম একটা জিনিস দেখি, পেশেন্টের HBsAg পজিটিভ, HBe অ্যান্টিজেন পজিটিভ, anti-HBc IgM positive, corresponding antibody of the HBs negative, corresponding antibody of the HBe is negative, hepatitis B viral DNA is positive, তখন আমরা কি বলবো, এটা হচ্ছে IgM anti-HBc ইন্ডিকেট করে ইনফেকশন, সেটা একিউট। HBsAg ইন্ডিকেট করে তার ইনফেকশন আছে, anti-HBc ইন্ডিকেট করে ইনফেকশন আছে অথবা ছিল। যদি IgM থাকে তাহলে এই দুইটার কম্বিনেশন যদি থাকে, তখন আমরা বলি যে পেশেন্টের একিউট ইনফেকশন আছে এবং অ্যাক্টিভ ইনফেকশন আছে, হেপাটাইটিস বি ই অ্যান্টিজেন আছে সাথে, এবং তার প্রত্যেকটার করেসপন্ডিং অ্যান্টিবডি এখানে নাই, এবং বি ভাইরাল
ডিএনএ ভাইরাল আমরা ডিটেক্টেবল স্টেজে আছে। যদি এমন হয় এনটি এইচবিসি শুধু পজিটিভ এবং ডিএনএ আছে, এইচবিএসএজি নাই, এনটি এইচবিএসও নাই, হেপাটাইটিস ই অ্যান্টিজেনও নাই, এনটি ই এনটি এইচবিও নাই, এটা হচ্ছে যে হেপাটাইটিস এইচবিএস এজি যখন নেমে যেতে থাকে, এনটি এইচবিএস এপিয়ার করে ব্লাডে আরেকটু সময় পরে, ওই সময়টাতে এইচবিএস এজিও পাওয়া যায় না, এইচবি এনটি এইচবিএসও পাওয়া যায় না, ওই সময়টাকে বলে উইন্ডো পিরিয়ড। ওই সময় আমরা বুঝতে পারি যে পেশেন্টের রিসেন্টলি ইনফেকশন হয়েছিল এবং দ্য পেশেন্ট ইজ রিকভারিং যদি আমরা এনটি এইচসিভি এইচবিসি অ্যান্টিবডিটা আইজিএমটা পাই। আর এনটি এইচবিসি ক্রনিক কখন বলি, যখন আইজিজি এনটি এইচবিসিটা পাই, তার সাথে যদি এইচবিএসএজি পজিটিভ হয়, এইচবি অ্যান্টিজেন যদি পজিটিভ হয়, আইজিজি এনটি এইচবিসি পজিটিভ হয়, ডিএনএ ভাইরাল ডিটেক্টেবল থাকে, দিস ইজ দ্য ক্রনিক ইনফেক্টিভিটি অফ হেপাটাইটিস বি। এবং হাই ইনফেক্টিভিটি কেন আমরা বলবো, হাই ইনফেক্টিভ বলবো কারণ হচ্ছে এখানে এইচবি অ্যান্টিজেনও পজিটিভ, আবার ডিএনএ ভাইরাল লোডটাও আছে। আর ক্রনিক ইনফেক্টিভিটি কখন আমরা বলবো, লো ইনফেক্টিভিটি কখন বলবো, ক্রনিকের এগুলো সবই মিলেছে, কিন্তু এনটি এইচবিই ডেভেলপ করেছে, এইচবিই অ্যান্টিজেন ডিসঅ্যাপিয়ার করে গেছে, কিন্তু ডিএনএ পাওয়া যেতে পারে, নাও যেতে পারে, এটাকে বলে ক্রনিক ইনফেক্টিভিটি উইথ আইজিজি। রিকভারি কখন বলবো, রিকভারি হচ্ছে প্রত্যেকটা অ্যান্টিবডি আমরা পাচ্ছি, প্রত্যেকটা অ্যান্টিবডি পাচ্ছি। যদি এটা এমনও হতে পারে আইজিএম থাকতে পারে, ওটা থাকলে বুঝি যে আমরা রিসেন্টলি তার রিকভারি হয়েছে। আর আইজিজি এনটি এইচবিসি হলে তার আগে ইনফেকশনটা ছিল, পরে রিকভার হয়েছে। ইমিউনাইজড হলে আমরা কি পাই, ইমিউনাইজড হলে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে পেশেন্টের সব নেগেটিভ, শুধু এনটি এইচবিএস পজিটিভ। তাহলে আমরা কোন পেশেন্টের তার ইনফেকশন থেকে তার সে ইমিউনাইজড হয়েছে নাকি সে ইনফেকশন থেকে সে ইমিউনিটি পেয়েছে নাকি তার ভ্যাকসিনেশন থেকে ইমিউনিটি পেয়েছে, আমরা এটা বোঝার জন্য যদি এনটি এইচবিসি পজিটিভ থাকে তখন আমরা ধরে নিব এটা হচ্ছে ইমিউনাইজেশন থেকে পজিটিভ থাকলে আমরা ধরে নিব এটা অ্যাক্টিভ ইনফেকশনের জন্য হয়েছে। আর যদি এনটি এইচবি সি নেগেটিভ থাকে তাইলে শুধুমাত্র এনটি এইচবিএস পজিটিভ, তখন আমরা বুঝে নেব যে এটা ভ্যাকসিনেশনের জন্য হয়েছে। আমরা এরকম একটা কিন্তু পরীক্ষায় প্রায়ই দেওয়া হয়, এটা আমি আগেই ডিসকাস করেছি। তাহলে এই পেশেন্টের কোনো পেশেন্টের যদি আমরা প্রত্যেকটা মার্কার নেগেটিভ পাই, তার মানে তার ইনফেকশনও হয়নি, তার ভ্যাকসিনেশনও দেওয়া হয়নি, দে আর সাসেপ্টেবল, তাদেরকে আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য সাজেস্ট করব। যদি এমন হয় যে তার এইচবিএসএজি নেগেটিভ, এনটি এইচবিসি পজিটিভ, এনটি এইচবিএস পজিটিভ, তার মানে তার ইমিউন ডিউ টু ন্যাচারাল ইনফেকশন। এটা আবার আমি একটু রিএমফাসাইজ করছি, এটার সাথে আমরা পরেরটা যদি দেখি, তার এনটি এইচবিএস পজিটিভ কিন্তু এনটি এইচবিসি নেগেটিভ, তার মানে সে ইমিউন ডিউ টু ভ্যাকসিনেশন। এইচবিএস অ্যান্টিজেন পজিটিভ, এনটি এইচবিসি আইজিএম পজিটিভ, এনটি এইচবিএস নেগেটিভ। এটা মানে কি, এটা মানে হচ্ছে তার আইজিএম এনটি এইচবিসি পজিটিভ, তার মানে তার হচ্ছে রিসেন্ট ইনফেকশন, তার সাথে এইচবিএসএজি পজিটিভ, তার মানে তার ইনফেকশনটা আছে, সো দ্য পারসন ইজ একিউটলি ইনফেক্টেড। আর ক্রনিক ইনফেকশনও এইচবিএসএজি থাকবে, কিন্তু তখন এনটি এইচবিসিটা হবে আইজিজি, সো ইট ইজ দ্য ক্রনিকলি ইনফেক্টেড। আর যদি এমন হয় যে এইচবিএসএজি নেগেটিভ, এনটি এইচবিসি পজিটিভ, এনটি এইচবিএস নেগেটিভ, আমি আগেই বলেছি এটা উইন্ডো পিরিয়ডে হতে পারে, অথবা এমন হতে পারে যে পেশেন্ট রিসেন্টলি সে ভালো হয়েছে, রিজলভ হয়েছে ইনফেকশন থেকে ভেরি রিসেন্টলি, অথবা এমন হয়েছে যে অনেক আগে তার ইনফেকশন ছিল,
বাই দিস টাইম তার এন্টি এইচবিএসটা এটা ডিক্লাইন করে গেছে, যেটা হচ্ছে ডিটেক্ট করা যাচ্ছে না। আরেকটা কন্ডিশন যেটাতে আমরা পেতে পারি সেটা হচ্ছে অকাল্ট ইনফেকশন, ওটা আমি পরে আলোচনা করছি। তাহলে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন এটা আমরা আগেই আলোচনা করেছি যে 90% ক্রনিক হেপাটাইটিস বি ইনফেকশন হয়। তাদের মধ্যে যেটা হচ্ছে বডি টলারেট করে যায় ওদের ইনফেন্সিতে, এই জন্য এটা হচ্ছে একটা ইমিউন টলারেন্ট। আর যদি অ্যাডাল্টহুডে হয় তাহলে একিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন এবং সে তাদের ভালো হয়ে যাওয়ার চান্স আছে। অথবা দে মে সাফার ফ্রম ফালমিনেট হেপাটাইটিস, তাদের একটা পার্সেন্টেজ ওরা ক্রনিক হেপাটাইটিস হয়। আর যারা ক্রনিক হেপাটাইটিস বি ইনফেকশন হয় ওরা ইনিশিয়ালি ইমিউন টলারেন্ট ফেজে যায়, ইমিউন টলারেন্ট ফেজ থেকে ইমিউন অ্যাক্টিভ ফেজ, এটা প্রথমে হেপাটাইটিস ই অ্যান্টিজেন পজিটিভ ক্রনিক হেপাটাইটিস, এরপরে সেল কনভার্সন হয়ে হেপাটাইটিস ই অ্যান্টিজেন নেগেটিভ অথবা ইনএক্টিভ ক্যারিয়ার স্টেটেই থাকে। ইনএক্টিভ ক্যারিয়ার স্টেট থেকে একটা পার্সেন্টেজ এইচবিএসএজি ক্লিয়ারেন্স হয়ে ওরা দে আর কিউরড, অথবা একটা পার্সেন্টেজ হেপাটাইটিস ই অ্যান্টিজেন নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস হতে পারে। আর তাদের কিছু কিছু দে মে ডেভেলপ হেপাটোসেলুলার কার্সিনোমা। আবার হেপাটোসেলুলার কার্সিনোমা হচ্ছে ক্রনিক হেপাটাইটিস ই অ্যান্টিজেন পজিটিভ হেপাটাইটিস থেকেও ডিরেক্ট হতে পারে, আবার ইনএক্টিভ ক্যারিয়ার স্টেট থেকেও হতে পারে। তাহলে আমরা এখন একটা জিনিস আমাদের মাথায় থাকবে, সেটা হচ্ছে ইনফেকশন এবং হেপাটাইটিস দুইটা কি জিনিস। ইনফেকশন মানে ভাইরাস আছে কিন্তু লিভার সেল ইনজুরি নেই, আর হেপাটাইটিস মানে হচ্ছে হেপাটোসেলুলার ইনজুরি আছে। তাইলে আমরা ইনফেকশন যদি থাকে, এখনকার যে নোমেনক্লেচার, একসময় আমরা বলতাম ওল্ড টার্মিনোলজি ইমিউন টলারেন্ট স্টেট, ইমিউন রিঅ্যাক্টিভ হেপাটাইটিস সি অ্যান্টিজেন পজিটিভ, ইনএক্টিভ ক্যারিয়ার হেপাটাইটিস সি অ্যান্টিজেন নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস, হেপাটাইটিস এ অ্যান্টিজেন নেগেটিভ এন্টি এইচবিসি পজিটিভ। এখন যেটা বলে সেটা হচ্ছে দিস আর টার্মড এস 5 phases, phase 1 2 3 4 and 5। phase 1 এ হচ্ছে ক্রনিক হেপাটাইটিস বি ইনফেকশন। এই স্টেজে এইচবিএসএজি থাকে, ই অ্যান্টিজেন পজিটিভ থাকে, ডিএনও থাকে, কিন্তু লিভার ফাংশন নর্মাল, তার মানে ট্রান্সঅ্যামাইনেজেস নর্মাল থাকে। তার মানে এই স্টেজে কোনো লিভার কোনো ইনজুরি হয় না। কিন্তু ঠিক তার উল্টা যখন ক্রনিক হেপাটাইটিস বাট অ্যান্টিজেন পজিটিভ, তাদের বেলায় কিন্তু এএলটি ইজ এলিভেটেড। আমাদের এই জিনিসটা জানা দরকার আছে, কারণ হচ্ছে শুধু ডিএনএ এইচবিএসএজি পজিটিভ অ্যান্টিজেন পজিটিভ এগুলো দেখেই শুধু চিকিৎসা দেওয়া যায় না, তার সাথে এগুলো এই মার্কারগুলো পাওয়ার সাথে সাথে কিন্তু এএলটিও করা হয়। যদি এএলটি পজিটিভ হয় তখনই শুধু আমরা পেশেন্টকে তখনই শুধু আমরা অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট দিই। এরপরে হেপাটাইটিস ই অ্যান্টিজেন পজিটিভ না থেকেও কিন্তু পেশেন্টের হেপাটাইটিস হতে পারে। তাদের মধ্যে একটা স্টেজ আছে যেটা ইনএক্টিভ ক্যারিয়ার অ্যান্টিজেন, ওই সময় কিন্তু কোনো হেপাটোসেলুলার ইনজুরি হয় না, এটাকে বলে ক্রনিক হেপাটাইটিস বি ইনফেকশন। একসময় আমরা বলতাম এটাকে ইনএক্টিভ ক্যারিয়ার স্টেজ। ওই সময় কিন্তু এইচবিএসএজি থাকে লো, ই অ্যান্টিজেন নেগেটিভ এবং ভাইরাল ডিএনএ কিন্তু লো নাম্বারে থাকে, কিন্তু থাকে। ফেজ 4 হচ্ছে হেপাটাইটিস, তার মানে এখানে হচ্ছে হেপাটোসেলুলার ইনজুরি হচ্ছে। এই হেপাটোসেলুলার ইনজুরিটা হচ্ছে ইন্টারমিডিয়েট এইচবিএসএজি পজিটিভ থাকে এখানে ইন্টারমিডিয়েট লেভেলে। তারপরে হচ্ছে কিন্তু এএলটি থেকে অনেক বেশি এলিভেটেড, এটাকে এখন বলে হেপাটাইটিস ই অ্যান্টিজেন নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস। ফেজ 4 হচ্ছে এটা রিজলভ স্টেট, ও স্টেটে এইচবিএসএজি নেগেটিভ থাকে, ই অ্যান্টিজেন নেগেটিভ থাকে, এএলটি নরমাল থাকে এবং পেশেন্টের কোনো লিভার ডিজিজ থাকে না, এটাকে বলে এইচবিএসএজি নেগেটিভ অর এন্টি এইচবিসি পজিটিভ স্টেট। একসময় আমি বলে আসছিলাম যে অকাল্ট হেপাটাইটিস, একসময় আমাদের যখন ফেজ 5 এ থাকতো তখন কিন্তু বলতো দ্য পেশেন্ট ইজ টোটালি কিউরড ফ্রম দ্য হেপাটাইটিস বি ভাইরাস ক্রনিক স্টেজ, কিন্তু এখন বলে যে দিস মে ইন দ্য অকাল্ট স্টেজ,
Occult state কখন আমরা বলি presence of hepatitis B virus DNA in the liver tissue despite the absence of HBsAg, and when hepatitis B virus DNA is undetectable in the serum. এটা কোথায় থাকে? এটা হচ্ছে হোস্টের সেলের মধ্যে থাকে, and still it maintains its carcinogenic potential, and it can cause hepatocellular carcinoma, and it favors the progression to cirrhosis and hepatic failure. And এটা আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা তো আসলে ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার সময় শুধুমাত্র পেশেন্টের HbSAg দেখি, কিন্তু HbSAg তো নেগেটিভ, সো দে আর দ্য গ্রেট সোর্স অফ স্প্রেড বাই ব্লাড ডোনেশন। ট্রিটমেন্ট আসলে সব হেপাটাইটিস, ক্রনিক হেপাটাইটিস বি পেশেন্টের দরকার নেই। এই জন্য খুব ইম্পর্টেন্ট থিং ইজ দ্য মাস্টার্ড ইনঅ্যাক্টিভিটি এন্ড ওয়াচফুল অবজারভেশন। কিন্তু এটা হচ্ছে পিরিয়ডিক কিছু ইনভেস্টিগেশন করতে হয়, এবং স্পেশালি ইমিউন টলারেন্ট ফেজে এলটি দেখতে হয়, এবং এলটি একবার যদি হয় এভরি 3 মান্থসে এলটি করে দেখতে হয়। এলটি যদি 4টা এলটি পরপর যদি নেগেটিভ থাকে তখন ধরে নেওয়া যায় যে পেশেন্ট মে বি ইন দ্য রিকভারিং স্টেজ। ইন ইমিউনোটলারেন্ট ফেজ যদি এলটি পজিটিভ থাকে, সাথে হাই ডিএনএ থাকে, শুধুমাত্র হাই ডিএনএ থেকে অথবা সেরোলজিক্যাল মার্কার দেখে পেশেন্টের চিকিৎসা করা যাবে না। পেশেন্টের ওইগুলোর সাথে যদি এলটি পজিটিভ থাকে তখনই পেশেন্টের দে নিড ট্রিটমেন্ট। আমরা কি দিয়ে ট্রিটমেন্ট করি? অ্যান্টিকেভির এবং টেনোকোভার। প্রিভেনশন অফ দ্য হেপাটাইটিস বি ভ্যাকসিন, হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন and hepatitis B immunoglobulin indications হচ্ছে নিউনেট of HbSAg positive mothers, specific post exposure prophylaxis। আমাদের জন্য পেডিয়াট্রিশিয়ানদের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাদার টু চাইল্ড ট্রান্সমিশন অথবা ভার্টিক্যাল ট্রান্সমিশন। ভার্টিক্যাল ট্রান্সমিশন আমরা পজিটিভ বলি যখন HbSAg পজিটিভ, হেপাটাইটিস B ভাইরাস DNA পজিটিভিটি at the 6 to 12 months of age of the child পাই, তখন আমরা বলি যদি ইনফেক্টেড মাদারের বাচ্চার HbSAg পজিটিভ এবং হেপাটাইটিস B ভাইরাস DNA 6 to 12 months of the age পজিটিভ পাই, তখন আমরা তাদেরকে বলি যে দে হ্যাভ ভার্টিক্যাল ট্রান্সমিশন। এর আগে করলে কিন্তু অনেক সময় ইনকনক্লুসিভ রেজাল্ট পাওয়া যায়, ওখান থেকে ইনফারেন্স টানা যায় না। ভার্টিক্যাল ট্রান্সমিশন অফ দ্য ভাইরাস ইজ ইম্পর্টেন্ট অ্যাজ বিকজ ক্লিনিক্যাল কনসিকুয়েন্স, এটা আমি রিপিটেডলি বলছি কারণ হচ্ছে এটা প্রিভেন্টেবল। 90% কেস গোজ ইনটু দ্য ক্রনিসিটি। কমপ্লিকেশনস যদি প্রেগনেন্সিতে যেগুলো অ্যারাইজ করে সেটা হচ্ছে প্রেগনেন্সির জন্য এবং সাবসিকুয়েন্ট বাচ্চার জন্য কিন্তু ভেরি মাচ হ্যাজার্ডস। সো প্রিভেনশন অফ ভার্টিক্যাল ট্রান্সমিশন আমরা কিভাবে করব? স্ক্রিনিং অফ দ্য প্রেগনেন্ট ওমেন, ইফ দে হ্যাভ HbSAg পজিটিভ তাহলে তাদের হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ এবং হেপাটাইটিস ই অ্যান্টিজেন করতে হয়, এবং হেপাটাইটিস বি ভাইরাল ডিএনএ যদি মোর দেন 200,000 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml হয় তাদের লেমিব্রিডিন দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। ইউজ অফ হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন এন্ড হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন ফর ইনফেন্টস। আর মায়ের বেলায় আমরা যদি এন্টিনেটাল আর বাচ্চা জন্মে গেল, বাচ্চা জন্মানোর পরে ইমিডিয়েটলি আফটার বার্থ আমাদের যেটা আমরা কমনলি সবাই করি আমরা পিডিয়াট্রিশিয়ানরা, সেটা হচ্ছে আমরা বাচ্চাকে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন এবং হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন তার দুটো অ্যান্টিভাইরাল খাইতে ইন্ট্রামাসকুলার দিয়ে দিই। এন্ড এটা আমরা সবসময় খেয়াল রাখবো যে হেপাটাইটিস যে মা HbSAg পজিটিভ বাচ্চার মায়ের শেয়ারিং অফ দ্য ইউটেন্সিলস, বাচ্চা কোলে নেওয়া, হাট করা, ব্রেস্ট ফিডিং, ওটা দিয়ে হেপাটাইটিস বি ভাইরাস স্প্রেড হয় না। পোস্ট ভ্যাকসিনেশন টেস্টিং বাচ্চাটার কখন করব? 9 থেকে 18 মাসে। যদি anti-HbS পজিটিভ হয় বাচ্চা ইমিউন, যদি anti-HbSAg পজিটিভ হয় it needs to do further serology and refer to hepatologist। আর দুটোই যদি নেগেটিভ হয় তাকে তাহলে আবার ভ্যাকসিনেট করতে হবে। আর একটা কথা যেটা হচ্ছে যে বাচ্চা এক বার্থে ভ্যাকসিনেশন পেয়েছে প্রেফারেবলি 12 আওয়ার্স এর মধ্যে দিতে হয়, যদি দেরি হয়ে যায় তাহলে 24 আওয়ার্স এর মধ্যে দিয়ে দিতে হয়, কিন্তু অনেক দেরি করলে কিন্তু ভালো কাজ করে না। আচ্ছা, যে বাচ্চা এক বার্থে ভ্যাকসিনেশন পেয়েছে তার অন্যান্য শিডিউল অফ হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন উইল বি সেম অ্যাজ দ্য আদার চিলড্রেন। এটা হচ্ছে মাদার স্ট্যাটাস না থাকলে তারপরে ওই বাচ্চারা ভ্যাকসিনেশন পাবে। হেপাটাইটিস, দিস আর অল অ্যাবাউট হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস সি ভাইরাসটা আমরা হেপাটাইটিস সি ভাইরাস নিয়ে অনেক ভালো ভালো কথা আছে, সেটা হচ্ছে হেপাটাইটিস বি সি ভাইরাস আবিষ্কার হয়েছিল 1995 এ, কিন্তু যারা আবিষ্কারক the winners of the 2020 Nobel Prize in Physiology or in Medicine, they are the
they discovered hepatitis C virus. These are 3 noblemen. এবং hepatitis C virus, this is the important source through maternal infant transmission. তারপর হচ্ছে এটা source of transmission is same as the hepatitis B, এবং vast majority of the children are asymptomatic, chronicity হয়, কিন্তু এটা হচ্ছে চিলড্রেন অ্যাডাল্ট যেই ইনফেক্টেড হোক এটার chronicity কিন্তু same as infant vertical transmission and the adults. তার মানে হচ্ছে chronic infection 85% এর হয়, তো chronicity চান্স অনেক বেশি, এবং only 15% রিজলভ হয়, এবং chronicity থেকে সিরোসিস, হেপাটোসেলুলার কার্সিনোমা, এন্ড স্টেজ অ্যালার্জি হওয়ার চান্স অনেক বেশি। ডায়াগনোসিস করি আমরা anti-HCV অ্যান্টিবডি, এবং তার ট্রিটমেন্টের জন্য HCV RNA দেখা হয়। ডায়াগনোসিসের জন্য এই দুটো করা হয়, এবং ট্রিটমেন্টের আগে অবশ্যই RNA করতে হয়। এবং খুবই খুবই হোপফুল যে হেপাটাইটিস সি ভাইরাসের ট্রিটমেন্ট খুবই রিওয়ার্ডিং, কিউরেটিভ এন্ড অ্যান্টিভাইরাল যেগুলো আছে দিস আর কিউরেটিভ ফর মোস্ট পেশেন্টস এন্ড মোস্ট জেনোটাইপস। এন্ড এটা কি দিয়ে ট্রিটমেন্ট করা হয়? একসময় করা হতো পেজিলেটেড ইন্টারফেরন এবং রিবাভিরিন। এখন আমাদের লোকাল জেনেরিক সোফোস বুভির এবং ডেক্লাটাসভির এই দুইটা আমাদের লোকালি ইনসেপ্টা এবং স্কোয়ার, সম্ভবত ইনসেপ্টা এবং বেক্সিমকো এটা প্রডিউস ম্যানুফ্যাকচার করে, এবং এটা বিদেশে একটা ট্যাবলেটের দাম $1000, আর আমাদের দেশে একটা ট্যাবলেটের দাম $800। এবং বলা হয় যে হেপাটাইটিস সি ট্রিটমেন্ট, যে কস্ট এফেক্টিভ ট্রিটমেন্ট পাওয়ার জন্য বাংলাদেশে হেলথ ট্যুরিজম নাকি হয়। হেপাটাইটিস ডি ভাইরাস এটা হচ্ছে ফল্টি ভাইরাস, এটা ডিফেক্টিভ বলা হয়, এটা কোইনফেকশন, হেপাটাইটিস বি ভাইরাসের সাথে কোইনফেকশন একই সাথে হতে পারে, অথবা সুপার ইনফেকশন হতে পারে। কোইনফেকশন হলে সিভিয়ার ক্রনিক ডিজিজ হওয়ার চান্স বেশি, কারণ হচ্ছে কোইনফেকশন হলে তাদের একিউট ইলনেসটা কম হয়। আর ভুল বলেছি, কোইনফেকশন হলে কজিং সিভিয়ার একিউট ডিজিজ এবং তাদের ক্রনিসিটির চান্স বেশি। আর সুপার ইনফেকশন হলে তাদের একিউট ইনফেকশন কম হয়, দে সাফার্স ফ্রম সিভিয়ার ক্রনিক ডিজিজ। ডায়াগনোসিস ইজ ডান বাই anti-HDV, IgG এবং IgM। প্রিভেনশন অফ হেপাটাইটিস বি ক্যান প্রিভেন্ট হেপাটাইটিস বি। সুতরাং হেপাটাইটিস বি যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে হেপাটাইটিস ডিও হবে না। হেপাটাইটিস বি ভাইরাসটা আমরা কমনলি আমাদের এপিডেমিক ফর্মে হয় যখন আমাদের দেশে বন্যা হয়, যখন আমাদের দেশে কোনো ক্যালামিটিস হয়, যখন অনেক বেশি গরম পড়ে, অথবা বাচ্চারা যখন অনেক গরমে আইসক্রিম খায়, অথবা যে কোনো সোর্স থেকে যখন ড্রিঙ্কস খায় আমাদের বড়রা এবং বাচ্চারা, ওই সময় কিন্তু আমাদের হেপাটাইটিস বি ভাইরাস আমাদের এপিডেমিক ফর্মে হয়। এবং দিস ইজ দ্য লিডিং কজ অফ অ্যাকিউট হেপাটাইটিস ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ। It is reported mainly in the young adults of the 25 to 45 years. It usually doesn't cause fulminating hepatitis, very rarely, but if it is in case of pregnancy, causing fulminating hepatitis is very common, এবং case fatality rate is more than 25% if it cause infection in the pregnant lady. In pregnancy, it may also cause intrauterine death, abortion, and high perinatal morbidity and mortality. It can be diagnosed by the presence of serum anti-HCV, IgM. এবং এটার ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ, কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, এবং জেনারেল প্রিকশন, এটার কোনো ভ্যাকসিন নাই। কিছু জেনারেল প্রিভেনশন এটা আগেই আলাপ করেছি, স্কিপ করে যাচ্ছি। অটোইমিউন হেপাটাইটিস হচ্ছে ইনফ্লামেটরি কন্ডিশন। আমি কি শেষ করে দিব না কন্টিনিউ করব? এস স্যার। ম্যাডাম আর 8 মিনিট করেন ম্যাডাম, 10টা 12 তো 10টা 8 মিনিটে শেষ হয়ে যাবে ম্যাডাম, 8 মিনিটে শেষ হয়ে যাবে। আচ্ছা, autoimmune hepatitis is a chronic progressive inflammatory liver disease of the unknown etiology. দুইটা সাবটাইপ আছে, এটা ডায়াগনোসিস করা হয় টাইপ 1 ডিজিজ এবং টাইপ 2 ডিজিজ। টাইপ 1 ডিজিজে থাকে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এবং অ্যান্টি স্মুথ মাসেল অ্যান্টিবডি, এবং it presents in the adolescent females as an acute hepatitis. Type 2 is associated with the liver, kidney, and microsomal antibody, and this is rapidly progressive chronic hepatitis in the younger children and the infants. This is more severe one, type 2.
আর ট্রিগার ফ্যাক্টর গুলো হচ্ছে ইনফেকশন, সাম ড্রাগস, টক্সিন, এবং many a time it mimics viral hepatitis or fulminant hepatic failure. It is responsive to immunosuppressive therapy like prednisolone and azathioprine. যদি prednisolone ও azathioprine দিয়ে ট্রিটমেন্ট করা হয় তাহলে এটা সাপ্রেস করে রাখা যায়। কিছু টক্সিনস, হেপাটোটক্সিনস, প্যারাসিটামল, আমি এটা নিয়ে খুব বেশি আলোচনা করব না, তবে এটা বলবো যে প্যারাসিটামল ওভারডোজের পরপরই কিন্তু পেশেন্ট একটু কুইনসেট স্টেজে থাকে, এর পরপরই কিন্তু প্রোগ্রেসিভ অ্যাকিউট লিভার ডিসফাংশন গুলো হয়। N-acetylcysteine is the most effective antidote. Mortality rate in well-managed cases is less than 1%. এবং N-acetylcysteine খুব ভালো কাজ করে আমাদের দেশে পাওয়া যায়। ভ্যালপোরিক অ্যাসিড এবং আদার অ্যান্টিকনভালসেন্টস গুলো করে। ভ্যালপোরিক অ্যাসিড এর অ্যান্টিডোট হিসেবে কার্নিটিন সাপ্লিমেন্টেশন ভালো কাজ করে। ফেনিটুয়েন যদি অ্যাসোসিয়েটেড আদার অ্যান্টিকনভালসেন্টের সাথে দেওয়া হয়, ফেনিটুয়েনের বলে যে ফেনিটুয়েনের হেপাটোটক্সিসিটি বেশি হয়। আইভি মিথাইল প্রেডিসোলন এবং আইভি দিয়ে ট্রিটমেন্ট করলে ফেনিটুয়েনের হেপাটোটক্সিক ট্রিটমেন্ট করলে রিওয়ার্ডিং। মেটাবলিক লিভার ডিজিজ যদি বলি আমরা বলবো যে কমন যেটা সেটা হচ্ছে গ্যালাক্টোসেমিয়া, উইলসন্স ডিজিজ, গ্লাইকোলিস্টোডিজিজ, এগুলো নিজেই ইটসেলফ অনেক বড় চ্যাপ্টার, আমরা ওইটা স্কিপ করে যাচ্ছি। কিন্তু the clinician should consider the possibility of a metabolic liver disease কখন, এটা আমি প্রথমে বলেছি, আরেকটু এমফাসাইজ করছি, সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য লিভার ডিজিজ, consanguinity or সিবলস, unexplained hepatomegaly without jaundice। আমরা গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজের বাচ্চারা গোল গাল চেহারা, বাচ্চারা সুন্দর, তার সাথে তাদের আনএক্সপ্লেইনড একটা হেপাটোমেগালি থাকে এবং দে মে প্রেজেন্ট উইথ হেপাটাইটিস। তার সাথে যদি ডিসমরফিজম থাকে আমাদেরকে অবশ্যই সার্চ করতে হবে। তার সাথে রেনাল, রেসপিরেটরি এবং নিউরোলজিক্যাল যদি ডিজিজ থাকে, আমাদের অনেক সময় এই সমস্ত ম্যানিফেস্টেশনস এর সাথে হেপাটাইটিস থাকতে পারে। নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস অর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এটা হচ্ছে একটা বার্নিং ইস্যু ওয়ার্ল্ড ওয়াইড। এটা হচ্ছে স্পেশালি ইন দা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এটাকে কেন বলে? এটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে যখন লিভারে অনেক বেশি ফ্যাট জমা হয়ে যায় তখনই এটাকে বলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তার মানে লিভারের সলিড ওয়েটের 5 to 10% যদি ফ্যাট হয় তখন তাকে বলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এবং ওয়েস্টার্ন পপুলেশনের 10 to 20% পেডিয়াট্রিক পপুলেশন, NFLD 10 to 20% population are the children, and prevalence in the normal weight and obese children range from 3 to 10% and 20 to 80% respectively. এটা হচ্ছে বিদেশের, আমাদের দেশে কোনো তেমন কোনো প্রিভ্যালেন্স স্টাডি নাই। এটা ডিফারেন্ট স্টেজ দিয়ে যায়। এটা হচ্ছে ইনিশিয়ালি থাকে সিম্পল ফ্যাটি লিভার অর স্টিয়াটোসিস, তারপরে হচ্ছে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, ফাইব্রোসিস এন্ড সিরোসিস। রিস্ক ফ্যাক্টরস গুলোর মধ্যে সবকিছুই কিন্তু আসলে ঠিক মানে লাইফস্টাইল অথবা এপিজেনেটিক না, জেনেটিক কজ। সবাই অবিস হলেই কিন্তু ন্যাশ হয় না, তাদের মধ্যে কিছু জেনেটিক ফ্যাক্টর, এপিজেনেটিক, মানে কম্বিনেশন অফ দ্য ফ্যাক্টরস উইল ওয়ার্ক হিয়ার। জেনেটিক, এপিজেনেটিক ফ্যাক্টরের মধ্যে ম্যাটারনাল ডায়েটারি যদি বাচ্চার ইন্টারনাল লাইফে এফেক্ট করে, এন্ড সাম অফ দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, লাইফস্টাইলের মধ্যে বাচ্চার ডায়েট এবং তাদের সিডেন্টারি হ্যাবিট। So who are the population at risk? Those who have metabolic syndrome এর যে কোনো তিনটা যদি থাকে, abdominal obesity, hyperglycemia, hypertension, reduced HDL and increased triglycerides, এটা একই জিনিস। এটা এখানে দেখাচ্ছে যে জেনেটিক ফ্যাক্টরস, এপিজেনেটিক এবং কার্ডিওভাস্কুলার, ইনসুলিন সেনসিটিভিটি এন্ড এন্ডোক্রাইন ডিসফাংশন, এই সমস্ত রিস্ক ফ্যাক্টরস গুলো, তার সাথে যদি অবেসিটি থাকে, যে সাফার্স ফ্রম নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, হেপাটিক স্টিয়াটোসিস, এটা ইনিশিয়ালি, তারপর হচ্ছে স্টিয়াটোহেপাটাইটিস, দেন ইট গোজ ইনটু ফাইব্রোসিস এন্ড সিরোসিস। ক্লিনিক্যালি সাধারণত অ্যাডোলেসেন্ট বাচ্চা থাকে, মেইনলি বয়েজ। দে মে প্রেজেন্ট উইথ ডাল আপার অ্যাবডোমিনাল পেইন, দে মে হ্যাভ এক্সট্রিম উইকনেস এন্ড টায়ার্ডনেস, দে মাইট হ্যাভ স্লাইটলি এনলার্জড লিভার, দে মে হ্যাভ অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স, and it is associated with some other comorbidities like hypertension, hyperglycemia, diabetes mellitus, etc.
সো ক্লিনিক্যাল ইন্ডিকেটরস এগুলো আগেরই জিনিস, এটা রিপিট করছি না। সো ডায়াগনোসিস হচ্ছে হাই এনটি অ্যান্ড এএসটি, abnormal ferritin but normal transferrin should give suspicion of the having NASH. Ultrasonography will show fatty change in the liver. We may do the radiology, the CT scan and the MRI, এবং fibroscan করা যায়, এবং histopathology is the gold standard, কিন্তু but this is invasive. ম্যানেজমেন্টের মধ্যে বলে যে obesity diet, exercise, fiber intake of the fiber for insulin resistance, they have to be treated with anti-diabetics. Antioxidants have some role, anti-cytokine therapy have some role, probiotics have some role, and those who have hyperlipidemia, they have to be treated with anti-hyperlipidemic drugs. আমি একটু কুইজ বলি, আমি কি আর যাবো না শেষ করে দেব? ম্যাডাম শেষ করতে পারেন ম্যাডাম। শেষ করে দিই। একটু আমি এটা রেজাল্ট সহই বলে দিই, সেটা হচ্ছে HbS-Ag পজিটিভ, HbS অ্যান্টিবডি obviously নেগেটিভ, HbC অ্যান্টিবডি পজিটিভ, HbE অ্যান্টিবডি পজিটিভ, হেপাটাইটিস BE অ্যান্টিবডি নেগেটিভ। এইরকম একটা স্টেট থাকলে তখন আমরা বলি HbS-Ag মানে হচ্ছে ইনফেকশন, HbC অ্যান্টিবডি মানে হচ্ছে তার ইনফেকশন রিসেন্ট অর পাস্ট, আগে ছিল অথবা এখন তার রানিং ইনফেকশন আছে। আর ই অ্যান্টিজেন পজিটিভ মানে হচ্ছে ইট ইজ ইন দ্য রেপ্লিকেটিভ স্টেট, তাহলে দে আর হ্যাভিং ইনফেকশন অর ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস বি ইনফেকশন উইথ অনগোয়িং হাই লেভেল রেপ্লিকেশন। এখন আমরা এটা কি অ্যাকিউট না ক্রনিক কিভাবে বুঝবো? যদি আমরা NT-HCV IgM হয় তাহলে এটা অ্যাকিউট, আর যদি NT-HCV IgG হয় তাহলে এটা হচ্ছে ক্রনিক। HbS-Ag পজিটিভ, NT-HCV অ্যান্টিবডি পজিটিভ, হেপাটাইটিস বি অ্যান্টিজেন নেগেটিভ, হেপাটাইটিস BE অ্যান্টিবডি পজিটিভ, তার HbS-Ag আছে বাট E অ্যান্টিবডি নেগেটিভ, তার মানে দিস পেশেন্ট ইনফেকশন আছে, অ্যান্টিজেন অফ E তার মানে রেপ্লিকেটিভ স্টেজে নাই, ইনফেকশন আছে রেপ্লিকেটিভ স্টেজে নাই, তাহলে আমরা ধরে নিব যে তার সে একটা ক্যারিয়ার স্টেজ উইথ লো রেপ্লিকেটিভ স্টেজ। সো দিস আর দ্য সাম অফ দ্য এক্সাম্পলস যেগুলো আমি আগেও আলোচনা করে আসছি। সো ইন সামারি, হেপাটাইটিস has many causes, management differs greatly, so clinicians should have organized search to identify the disease and initiate treatment. Hepatitis A vaccine is highly recommended for all chronic liver disease patients. Breastfeeding does not increase the risk of hepatitis B virus transmission in mothers who are HbS-Ag or HbE antigen positive. Aggressive immunization can reduce the disease burden of viral hepatitis. Drugs causing hepatitis, those should be used with great caution, and awareness in the community regarding the disease and its prevention should be implemented. Vaccination and treatment have diminished some of the serious outcomes, but still it poses new challenges for the future because the viruses, hepatitis B and hepatitis C virus, these are the so much notorious viruses. These are have emergence of the resistance is very common for this virus. Thank you all. আমি কি শেয়ারিং বন্ধ? ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম শেয়ারিং বন্ধ করে দেন ম্যাডাম। ধন্যবাদ ম্যাডাম, অ্যাজ ইউজুয়াল আপনার গতবারের প্রেজেন্টেশনের মধ্যে অসাধারণ আরেকটি প্রেজেন্টেশন। আমি আমাদের চেয়ারপারসন ম্যাডামের কাছে সরাসরি কোশ্চেন নিয়েই যাচ্ছি। ম্যাডামকে দুটো কোশ্চেন করে এবং ম্যাডাম সাথে আজকের প্রেজেন্টেশন সম্বন্ধে ম্যাডাম কিছু বলবেন। ম্যাডাম কোশ্চেন দুটো আমি একবারেই করছি ম্যাডাম। ম্যাডাম, হোয়াট ইজ দ্য প্রিভিলেন্স অফ হেপাটাইটিস ইন লো বার্থ ওয়েট? ইজ দেয়ার এনি রিলেশন? সাথে আরেকটা কোশ্চেন আছে, এটা আমাদের প্রফেসর বাসনারায়ণী মোহরি ম্যাডামের জন্য। ইফ দ্য মাদার ওয়াজ ট্রিটিং উইথ হেপাটোটক্সিক ড্রাগস ডিউরিং প্রেগনেন্সি, is there any chance of baby infected with hepatitis after birth? প্রথমে আমি ধন্যবাদ জানাই প্রফেসর রাশেদা সামাদকে এত ইলাবোরেট, এত সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য।
আমি তো মনে করি আজকে আমাদের স্টুডেন্ট, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট যারা জয়েন করেছে তারা অনেক বেশি উপকৃত হবে। আমি নিজে কিন্তু অনেক কিছু আবার মেমোরিতে আনতে পেরেছি এই প্রেজেন্টেশন থেকে। হ্যাঁ, তো ধন্যবাদ প্রফেসর রাশেদা, আমার প্রিয় একজন ব্যক্তি, আমার অত্যন্ত কাছের একজন মানুষ, এবং ডক্টর এহসানকে ধন্যবাদ আমাকে এই প্রেজেন্টেশনে আজকে ইনভাইট করার জন্য বিডি ফিজিশিয়ানের পক্ষ থেকে সবাইকে। আর যারা জয়েন করেছেন সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কোয়েশ্চেনটা কি ছিল? আমি বলার পরে প্রিভিলেন্স অফ হেপাটাইটিস ইন, হ্যাঁ ম্যাডাম, প্রিভিলেন্স অফ হেপাটাইটিস ইন লো বার্থ ওয়েট বেবি, ইজ দেয়ার এনি রিলেশন? না, এখানে প্রফেসর রাশেদার প্রেজেন্টেশন থেকে আমাদের বোঝা গেছে লো বার্থ ওয়েট বলে কোনো কথা নেই। Any infancy in the neonatal period, it is the vertical transmission. So if there is vertical transmission, the chronicity is more than 95%, more than 90%. So in early infancy or in the neonatal period, irrespective of the birth weight, the vertical transmission is more common, more common. And if the baby is immature or premature, there is a word, immunotolerance. So immunotolerance means the less responsive to a particle or virus or any agent to clear it up. মানে তার ইমিউন রেসপন্সটা হচ্ছে না। তাহলে প্রিমেচুর যখন হবে, লো বার্থ ওয়েট যখন হবে, তার ইমিউন সিস্টেম কিন্তু অত বেশি ইমেচুর থাকবে। সুতরাং সেই যদি একটা ভার্টিক্যালি হেপাটাইটিস বি ভাইরাস তার মার থেকে পায়, তার ক্রনিসিটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ তার ইমিউনো ক্লিয়ারেন্সটা কম, টলারেন্সটা বেশি। তার মানে the baby is not responding to viral particle or virus or any other antigen. সুতরাং এইটা আমি একটু এক্সপ্লেইন করে বললাম, যত বেশি প্রিমেচুর হবে, যত বেশি লো বার্থ ওয়েট হবে, তার ইমিউন রেসপন্স তত কম হবে, তার ক্রনিসিটি তত বেশি হবে, যদি সে ভার্টিক্যাল ট্রান্সমিশনের মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাস পায়। এখানে যদি প্রফেসর রাশেদা কিছু অ্যাড করতে চায়। না দিদি, আসলে আমরা তো ইন জেনারেলি জানি যে হ্যাঁ, ইমিউনিটি মানে হচ্ছে লেস ইমিউন স্ট্যাটাস। হ্যাঁ, এমনিতে বলা হয় যে ভার্টিক্যাল ট্রান্সমিশনের প্রত্যেকটা বাচ্চাই দে হ্যাভ ইমিউনোটলারেন্স স্টেট, ওদের ইমিউনিটিটা ওইভাবে তাদেরকে হ্যান্ডেল করতে পারে না, এই জন্য দে হ্যাভ মোর চান্স অফ ক্রনিসিটি। একটা জিনিস দিদি তো এক্সপ্লেইন করেছে, ওটা একসাথে যেটা আরেকটা যেটা সেটা হচ্ছে কোনো মা যদি HbSAg পজিটিভ হয়, তাহলে ওই বাচ্চা যদি প্রিমেচুরলি ডেলিভার করে, সাধারণত হেপাটাইটিস বি ভ্যাকসিন কিন্তু 2000 গ্রামের নিচে বাচ্চাদেরকে দেওয়া হয় না। কিন্তু যে বাচ্চার মা HbSAg পজিটিভ, তাকে দিয়ে দিতে হবে, ইরেসপেক্টিভ অফ দ্য বার্থ ওয়েট, তাকে দিতে হবে, তাকে ইমিউনোগ্লোবিনও দিতে হবে, তাকে ভ্যাকসিনটাও দিতে হবে, কারণ তার মধ্যে ভার্টিক্যাল ট্রান্সমিশনের পরে ক্রনিসিটি হওয়ার সম্ভাবনা বেশি। এখানে বার্থ ওয়েট ইজ নট এ বার। হ্যাঁ, সেখানে প্রফেসর রাশেদা যেটা বললেন। ম্যাডাম, মা যদি কোনো হেপাটোটক্সিক ড্রাগ ডিউরিং প্রেগন্যান্সি খায়, ওইটার কারণে কি বাচ্চার মাঝে কোনো এফেক্ট হতে পারে? না, হেপাটোটক্সিক ড্রাগ খেলে মায়ের যদি টক্সিসিটি প্রেগন্যান্সিতে ডেভেলপ করে, এখন ড্রাগটা যেমন ধরেন ভ্যালেক্স একটা ওষুধ, যে ড্রাগটা হেপাটোটক্সিসিটি করে, এখন এটা কিন্তু বেবির মধ্যে অনেক কনজেনাইটাল অ্যানোমালি করতে পারে। কেমন? তো সেটা হলো একটা জিনিস, আর ভাইরাল হওয়াটা আরেকটা জিনিস। সো এটা ডিপেন্ড করে কোন ড্রাগের জন্য হেপাটোটক্সিসিটি হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে বা ইন্ট্রাইউটেরাল লাইফে বাচ্চার এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেটা যেটা বললাম, যেমন ভালপ্রোইক অ্যাসিড, হ্যাঁ, ফেনাইটয়েড, এগুলিতে বাচ্চার কনজেনাইটাল অ্যানোমালি করতে পারে। এখানে যদি ডক্টর প্রফেসর রাশেদা যদি কিছু অ্যাড করতে চায়। হ্যাঁ, কিন্তু ভাইরাস যেটা সেটা পার্টিকুলার টক্সিন থেকে মায়ের হেপাটাইটিস হয়েছে, প্রেগন্যান্ট মায়ের, হ্যাঁ, ওইটা আবার ট্রান্সপ্লাসেন্টালি পাস করবে না। কিন্তু as the mother is in a critical ill, it may cause some compromise with the intrauterine baby. কিন্তু মায়ের
হেপাটোটক্সিন দিয়ে তার হেপাটোটক্সিসিটি রয়েছে, ওটা বাচ্চা। ম্যাডাম নেক্সট কোশ্চেন এবার আপনার কাছে ম্যাডাম, প্রফেসর রাশেদা সামাদ ম্যাডাম। ম্যাডাম, হোয়াট উইল বি ডিফারেন্সিয়েটিং ফিচার্স বিটুইন ল্যাপ্টোস্পাইরোসিস এন্ড হেপাটাইটিস ইন চিলড্রেন? ল্যাপ্টোস্পাইরোসিস নিজেই হেপাটাইটিস করে। ল্যাপ্টোস্পাইরোসিস যেটা হয় সেটা হচ্ছে, ল্যাপ্টোস্পাইরোসিস যেটা করে সেটা হচ্ছে আমরা বলি যেটা একটা হেমোরেজিক ডিজিজ। এটা হয় কি ডিফারেন্ট সর্টস অফ হ্যামোরেজ হয়, তার সাথে এটা হেপাটাইটিস হয়। এটা কাদের হয়? যারা হচ্ছে যে মানে একসময় আমরা বলতাম যে ধাঙ্গর যারা আছে এদের হয়, যারা সুস্থ ময়লা ওই সমস্ত কন্টামিনেটেড দিয়ে ওরা হ্যান্ডেল করে ওদের। তার মানে কোন হেপাটাইটিস, এটা যদি ভাইরাল হেপাটাইটিস হয়, ভাইরাল হেপাটাইটিস গুলো কিন্তু হেমোরেজিক ডিজিজ করে না। ল্যাপ্টোস্পাইরোসিসে যেটা সমস্যা হয় ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে, সেটা হচ্ছে ম্যালেরিয়ার সাথে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের সমস্যা হয়। কারণ সাম অফ দ্য ম্যালেরিয়া পেশেন্টস may have hepatitis, may have bleeding manifestations and fulminant hepatic failure. And তার আরেকটা যেটা হয় ডেঙ্গির সাথে খুবই ক্লোজ ম্যানিফেস্টেশনস গুলো হয়। এমনি ডেঙ্গির হেপাটাইটিস এবং ল্যাপ্টোস্পাইরোসিসের হেপাটাইটিস এগুলো কিন্তু কাছাকাছি, কিন্তু ভাইরাল হেপাটাইটিসের সাথে খুব কনফিউজ করে না। আর কিছু বলবেন? চেয়ারপারসন ম্যাডাম কি কিছু অ্যাড করবেন? না, ওইটাই আসলে, এটা তো হেমোরেজিক হেপাটাইটিসে যেটা হেমোরেজ হয় সেটা হচ্ছে লিভার ফাংশন, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর এগুলার জন্য, তারপর পর্টাল হাইপারটেনশনের জন্য। আর এখানে ল্যাপ্টোস্পাইরোসিস এটা অর্গানিজম ইটসেলফ, যে এটাকে নামই হচ্ছে ল্যাপ্টোস্পাইরা এন্টারো হেমোরেজিকা, এরকম একটা করে সেটা আসলে ম্যালেরিয়ার সাথে ওগুলি প্রফেসর রাশেদা যেটা বললেন, হ্যাঁ সেটাই ডিফারেন্স, কিন্তু স্পেসিফিক্যালি ভাইরাল হেপাটাইটিসের সাথে এটা ওইভাবে যায় না। তাছাড়া হিস্ট্রি থেকে যদি আসি আমরা, অনেক কিছু। ম্যাডাম আমরা 4টা কোশ্চেন নিব। এবার ম্যাডাম ডক্টর আবির দাস, উনি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট অফ পেডিয়াট্রিক্স, তার কোশ্চেন 2টা কোশ্চেন আছে ম্যাডাম। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ ইম্পর্টেন্ট অফ হেপাটাইটিস বি ভ্যাকসিন গিভেন জাস্ট আফটার বার্থ? হোয়াট ইজ ইম্পর্টেন্ট? ইজ ইটস বেনিফিশিয়াল টু recruit just after birth like Indian Academy of Pediatrics in our EPA vaccination program? অবশ্যই আমাদের আসলে, আমরা তো আসলে বাচ্চাদের বলি যে অ্যান্টিনেটাল স্ক্রিনিং, আমাদের অ্যান্টিনেটাল ইয়েতে চেকআপে কটা মাস, আমাদের কয়টা বাচ্চা আমাদের হসপিটাল ডেলিভারি হয়, তাহলে সব মেজরিটি বাচ্চা তো বাড়িতে ডেলিভারি হচ্ছে। তাহলে এই যে এই বাচ্চাগুলো হচ্ছে কিনা আমাদের কোনো স্ক্রিন আউট হচ্ছে না। সুতরাং বলে যে হেপাটাইটিস বি ভ্যাকসিন ইটসেলফ, ইমিউনোগ্লোবুলিন ছাড়াও, ইট ক্যান প্রোটেক্ট আপ টু 80%। সুতরাং আমরা যদি সুন আফটার বার্থ, অন দ্য ফার্স্ট ডে অফ দ্য বার্থে যদি দিতে পারতাম, কিন্তু আমাদের ইপিএ শিডিউলে এটা হচ্ছে 6 উইকস থেকে, কিন্তু ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ওটাকে অ্যাডভোকেট করেছে, এবং আসলে এটা ডে 0-তে হলে, এবং অন্যান্য বিদেশেও কিন্তু এটা হসপিটালে থাকা অবস্থাতেই দিয়ে দেয়। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। একদম, আমাদের তো মায়েদের অ্যান্টিনেটাল স্ক্রিনিং 100% করা নেই, ইনস্টিটিউশনাল ডেলিভারি নেই, টোটাল অ্যান্টিনেটাল চেকআপ এখনো 100% না। সুতরাং কোন মাঝে হেপাটাইটিস বি ক্যারিয়ার বা ইনফেকশন কোন মাঝে না সেটা জানি না। তো ইট ইজ বেটার টু কিপ হেপাটাইটিস ভ্যাকসিন জাস্ট আফটার বার্থ। কিন্তু আমাদের অনেকে কন্টাক্টে আসে না বলে আমরা হয়তো সেটা 1.5 মাসে অন্যান্য শিডিউলে দিচ্ছি। কিন্তু আমরা যদি 0 ডেতে দিতে পারি, তাহলে হেপাটাইটিস বি ইনফেকশন ইন দ্য নিউবর্ন এন্ড সাবসিকুয়েন্টলি ক্রনিক হেপাটাইটিস বি ইনফেকশন ইন দ্য চিলড্রেন আমরা অনেক কমিয়ে ফেলতে পারবো। জি, আমি একটু একটা ইয়ে বলি। আমার পরিচিত, মানে আমার বাসায় আগে ছিল, সে ইয়েতে যাবে, বিদেশে যাবে বলে স্ক্রিন করতে দিচ্ছে, ওর এইচবিএসজি পজিটিভ, হার্ডলি 22-23 ছিল এজ, এইচবিএসজি পজিটিভ। তখন আমার মাথায় ছিল যে ওর এইচবিএসজি পজিটিভ, ও কোনোদিন মনে করতে পারে না যে ওর জন্ডিসটি হয়েছিল, ওর মাও বলে না, এবং ফ্যামিলিতে কারো কখনো জন্ডিস ছিল। তখন আমি ফ্যামিলি স্ক্রিন করলাম, ওর আরো 3-4 ভাই বোন আছে, তার মধ্যে আরো 2 জন পজিটিভ, ওর মা পজিটিভ। হ্যাঁ, কিন্তু ওরা all of them are chronic carrier, একজন 14 ইয়ার্স, একজন 18 ইয়ার্স, ওরা সবাই কিন্তু carrier। তো এটা এমনও হতে পারে যে ভার্টিক্যাল ট্রান্সমিশন ফ্রম দ্য মাদার টু অল চিলড্রেন। হ্যাঁ, ভার্টিক্যাল ট্রান্সমিশনই হবে, মানে 3-4 ভাই বোন তো হওয়ার কথা না। নেক্সট কোশ্চেন আমাদের চেয়ারপারসন ম্যাডামের কাছে, ডক্টর আবির দাসের কোশ্চেন, হোয়াই HBeAg পজিটিভ মাদার ইজ মোর ভালনারেবল
to perinatal transmission than HbS/Ag positive mother? এই যে প্রফেসর রাশেদা কিন্তু এত সুন্দর করে বারে বারে বলেছে, HbE থাকা মানে ভাইরাল রিপ্লিকেশন। ইন দ্য অ্যাক্টিভ রিপ্লিকেশন স্টেজে আছে, ভাইরাল লোড দিন দিন বাড়ছে, ভাইরাসের সংখ্যা দিন দিন বাড়ছে, তাহলে তার ট্রান্সমিশন অনেক বেশি হবে। কেমন? ভাইরাস ইজ ইন দ্য রিপ্লিকেশন স্টেজ। ডক্টর মোহাম্মদ আলামিনের একটা কোশ্চেন রাশেদা ম্যাডামের জন্য, ক্যান উই ডিফারেন্সিয়েট ইনফেকশাস এন্ড নন ইনফেকশাস ইটিওলজি ক্লিনিক্যালি? ইনফেকশাস ক্লিনিক্যালি যেটা হয় যে ইনফেকশাস বলি আমরা, যেটা হচ্ছে যে নন ইনফেকশাস কোনগুলো? নন ইনফেকশাস মানে হচ্ছে যেগুলো হচ্ছে নন অর্গানিক কজগুলো, যেমন মেটাবলিক অথবা অটোইমিউন ইত্যাদি। হ্যাঁ, তো আমি যেটা অ্যাপ্রোচ যেটা আগে একটু আলোচনা করেছি, ওখানে যদি আদার ফ্যামিলি মেম্বার্স, মানে যেটা আমরা ধরি হেপাটাইটিস এ অথবা ই, অথবা ওর যদি এরকম কন্টামিনেটেড ড্রিঙ্কস ইত্যাদি খাওয়ার হিস্ট্রি থাকে, ওইটা ইনফেকশাস কজ হওয়ার চান্স আছে। ফ্যামিলিতে মা যদি মানে ভার্টিক্যাল ট্রান্সমিশন যদি এরকম যদি আমরা এরকম হিস্ট্রি পাই, তাহলে চান্স আছে। আর নন ইনফেকশাস কজ গুলা সাধারণত কোনটা হয়? মেটাবলিক কজ, অটোইমিউন কজ। তো ক্লিনিক্যালি আমরা মেটাবলিক কজ গুলা কিভাবে বুঝি? সাধারণত দেখা যায় যে মেটাবলিক কজ গুলা ওই বাচ্চাগুলোর একটা ফেশিয়াল একটা সিনড্রোমিক, ওই বাচ্চাগুলো সিনড্রোমিক চেক। তারপর হচ্ছে উইলসনস ডিজিজের বাচ্চা, এটা হচ্ছে ওদের ফেশিয়াল চেঞ্জ না থাকলেও ওদের দেখা যায় যে ওদের আদার সিএনএস ম্যানিফেস্টেশনস গুলো থাকতে পারে। ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, তার সিভিলসের হিস্ট্রি আছে, তার অন্য ভাই বোন কনসিউনিটি, এটা হচ্ছে নন ইনফেকশাস কজ। এরকম হিস্ট্রি থেকে আমরা হিস্ট্রি, তারপর ফাইন্ডিংস, ক্লিনিক্যাল ফাইন্ডিংস, তারপর দেখা যায় যে এনলার্জ টেন্ডার লিভার, এটা ইনফেকশাস কজই বেশি হয়। সাধারণত নন ইনফেকশাস কজগুলোতে এনলার্জ লিভার টেন্ডার এটা এইগুলাই আর কি। আর অটোইমিউন হেপাটাইটিসের সাথে অন্যান্য অটোইমিউন ডিজিজও থাকতে পারে। বিশেষ করে অটোইমিউন থাইরয়েডাইটিস অথবা অটোইমিউন জিআইএ ইত্যাদিও কিন্তু এসএলই এগুলির সাথে এসএলই, তারপর হচ্ছে ডায়াবেটিস। ম্যাডাম ডক্টর পরমিতা বড়ুয়ার একটা কোশ্চেন আছে ম্যাডাম, আপনারা যে কেউ আনসার করতে পারেন। রিগার্ডস ম্যাডাম, what is immune tolerant phase and immune clearance phase? এটা তো রাশের প্রশ্ন, এটা ওপেন কোশ্চেন ম্যাডাম। হ্যাঁ, আমি একটু করে বলি, আমি শিখেছি রাশেদের কাছ থেকে, শিখেছি মানে মেমোরাইজ করেছে, তারপরে এটাকে আবার এমফেসিস করবে। ওই যে টলারেন্স ক্লিয়ারেন্স, টলারেন্স হতে হলো এটা কিন্তু ভালো না, সেটা ইমিউন সিস্টেমটা রেসপন্ড করছে না। হ্যাঁ, সেই জন্য ওই যে দ্যাট ইজ ইমিউন সিস্টেম ইজ নট ম্যাচিউর এনাফ or ready enough to respond to a foreign agent, organism or substance। যেমন এটা ভাইরাল পার্টিকেল, যেটা আমরা নিউনেটে বললাম বা আর্লি ইনফ্যান্সিতে বললাম, সেই জন্য এটা থেকে যাচ্ছে, এটার এগেইনস্টে অ্যান্টিজেনও ক্লিয়ার হয় না, অ্যান্টিবডিও প্রোডাকশন হয় না। ঠিক আছে? আর ইমিউনো ক্লিয়ারেন্স হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন হতে থাকবে, বডি প্রোটেকশন দিবে এবং এক সময় এসে অ্যান্টিজেনটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে প্রফেসর রাশেদ আরেকটু যদি এমফেসিস করে বুঝিয়ে দেয়। আমি বলেছি না আমি শিখেছি, শিখলাম কিনা সেটা বললাম। টলারেন্স মানে ক্রনিসিটি বেশি হবে, ইমিউন রেসপন্স কম, আর ক্লিয়ারেন্স মানে অ্যান্টিবডি প্রোডাকশন হবে, ক্লিয়ার হবে, আলটিমেটলি অ্যান্টিজেন ক্লিয়ার হয়ে যাবে। সব অ্যান্টিজেন ক্লিয়ার হয়ে গেছে, অ্যান্টিবডি সব আছে। হ্যাঁ, সব আছে। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম, আর যেসব কোশ্চেন আছে এগুলো একদম ক্লিয়ারলি আনসার দেওয়া। তো আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। তো প্রফেসর রাশেদা ম্যাডামের যদি কোনো টেক হোম মেসেজ থাকে, তারপর আমরা চেয়ারপারসন ম্যাডামের কাছে চলে যাব। আমি আজকে আমার স্টুডেন্টদের জন্য, আসলে এটা তো আসলে আমাদের ঠিক ক্লিনিশিয়ান ডিসকাশন না, স্টুডেন্টদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে যে তোমরা ওই সেরোলজিক্যাল মার্কারস গুলা, ওগুলা মানে একটার সাথে একটা, এটা আসলে মেমোরাইজ করার কিছু নেই। মেমোরাইজ করলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে সেটা উল্টাপাল্টা হয়ে যায়। তো ওরা যেটা হয় সেরোলজিক্যাল মার্কারস গুলো কোরিলেট করে দিতে হয়, এবং প্রত্যেকটা স্টেপ যদি হেপাটাইটিস বি পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট।
এবং জন্ডিস খুব ইম্পর্টেন্ট, হাউ উইল ইউ অ্যাপ্রোচ, একটা সিনারিও দিয়ে দেয়। তো ওই আমাদের স্টুডেন্টরা যদি কোরিলেট করে পড়ে, মেমোরাইজ না করে, তাহলে তাদের জন্য সব প্রত্যেকটা স্টেপ সেটা হচ্ছে তাদের জন্য খুবই খুবই ইজি হয়ে যাবে, খুবই ইজি হয়ে যাবে। আর আমি এই তো, ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আমাদের আজকের স্পন্সর এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ধন্যবাদ। আমি এখন সেশনটি কনক্লুড করার জন্য আজকে চেয়ারপারসন প্রফেসর ডক্টর বাসনা রানী মুহুরী ম্যাডামকে আহ্বান জানাচ্ছি। আমি দিদি বলার আগে আমি একটু ধন্যবাদ দিয়ে দিই, কেমন? আমি দিদি, আপনি সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি বলার সাথে সাথে দিদি রাজি হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। এসান, আপনাকে ধন্যবাদ। এসান আমার পিছিয়ে লেগে না থাকলে আমি আর আজকে আসতাম না। কেককে ধন্যবাদ। এসানের পিছনে যারা কাজ করেছে তাদের সবার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং এত রাতে শুক্রবার দিনে যারা অডিয়েন্স ছিলেন তাদের জন্য আমার অনেক শুভাশিস। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তো ম্যাডাম, আমরা একটা ইতিহাস করে ফেললাম, প্রথমে পুত্র, তারপরে পিতা, তারপরে মাতা, পরপর 3 প্রেজেন্টেশন। এটা মনে হয় ইতিহাসের পাতায় লেখা থাকবে ম্যাডাম, এই পরপর 3 দিন, 15, 17, 19 ফেব্রুয়ারি। এবার কনক্লুশন করার জন্য আমাদের চেয়ারপারসনকে আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, ডক্টর এহসান, আপনাকে ধন্যবাদ এবং ইতিহাস সৃষ্টিকারী পরিবারকে ধন্যবাদ, এবং আমার রেসপেক্ট টু বাবা, আমার কি বলবো, আমার অল দ্য বেস্ট উইশেস টু মা এবং ছেলে, ঠিক আছে? আর আমি আসলে আজকে এই যে কনক্লুডিং সময়ে এসে আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর এহসান এবং তার টিমকে, এবং প্রফেসর রাশেদাকে আমাকে ইনভাইট করার জন্য, আমাকে এত সুন্দর একটা প্রেজেন্টেশন শোনানোর জন্য। আর আমি আবারও বলবো, প্রফেসর রাশেদার মতো আজকে যারা শুনেছে আমাদের স্টুডেন্টরা, তারা অনেক বেশি উপকৃত হবে। আমাদের বোথ আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা, আমি মনে করি তারা যেন আরেকটা এই প্রেজেন্টেশনে তারা যেন নিজেরা মেমোরাইজ করে রিভিউ করে, তাদের অনেক কাজে আসবে। আর স্কেপকেও ধন্যবাদ আমাকে লিংক পাঠানোর জন্য। আর যারা আজকে শুনেছেন, আমার একটা দুটো কথা, আমি অনেক এনরিচড হয়েছে আজকের প্রেজেন্টেশন থেকে। তবে এখানে যেমন আমাদের স্টুডেন্টদের জন্য কিছু এনলাইটেন্ড আছে, আর কিছু আমাদের কমিউনিটি হেলথের জন্য আমাদের একটু অ্যাওয়ারনেস এর ব্যাপার আছে। আমাদের মেডিকেল প্রফেশনাল ছাড়া নন মেডিকেল ফেসবুক লাইভে যারা দেখেছেন এবং আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে যারা শুনেছেন, আমরা জানি হেপাটাইটিস এ ভাইরাল ইনফেকশন যেটা, সেটা কিন্তু প্রাইভেটলি পাওয়া যায়, এখনো আমাদের শিডিউলে কিন্তু করা হয়নি। যদিও এখানে মর্টালিটি অনেক কম, রেয়ারলি অ্যাকিউট পার্মানেন্ট ফেলিউর হয়। আমার মনে হয় এটা আমাদের ইমিউনাইজেশন ইপিআই শিডিউলে ইনক্লুড করা দরকার, কারণ এটা অনেক সময় এপিডেমিক আকারে হয়। এবং আমাদের জনগণের হেলথ অ্যাওয়ারনেস, হাইজিন, স্যানিটেশন সম্বন্ধে অনেক বেশি সচেতন হওয়া দরকার। কারণ এখানে এ এবং ই ভাইরাস, বিশেষ করে ই ভাইরাসটা যখন ফালমিনেন্ট হেপাটিক ফেলিউর ইন প্রেগন্যান্ট লেডিদের করে, অনেক সময় প্রেগন্যান্ট লেডির মৃত্যুর কারণ হয়, সে ব্যাপারেও আমাদের একটু সচেতন হওয়া দরকার। আর পরীক্ষার্থীদের জন্য তো আছে আজকের প্রেজেন্টেশন। আমরা চাইবো আমাদের ইনস্টিটিউশনাল ডেলিভারি হোক, প্রপার অ্যান্টিনেটাল চেকআপ হোক, যাতে করে আমাদের স্ক্রিনিং হয়, আমাদের একটা বাচ্চাও, একটা চাইল্ডও যেন ক্রনিক হেপাটাইটিসে না ভুগে। আর আমাদের স্টুডেন্টরা আজকের প্রেজেন্টেশন থেকে যা জানলো সেটা জন্য তারা পরীক্ষার জন্য নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য অ্যাপ্লাই করে। আমি আবারও আজকের পুরো বিডি ফিজিশিয়ান টিম, ডক্টর এহসান সহ আমাদের আজকের রেসপেক্টেবল প্রেজেন্টার, আমার অত্যন্ত প্রিয় প্রফেসর রাশেদ আহমদকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গুড নাইট টু এভরিবডি। সবাই ভালো থাকবেন, স্টে সেফ। আমি আশা করি যারা এলিজিবল সবাই ভ্যাকসিন দিয়েছেন, তারপরও আপনারা নিজেদের প্রোটেকশন নেবেন, মাস্ক পরবেন, হাত ধোবেন, কারণ আমি একজন করোনা জয়ী। আমি বুঝেছি যে করোনা কিভাবে মানুষকে এফেক্ট করে, আমি এবং আমার পরিবার। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।